আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা। এবং বিসেফ এর প্রতিদিনের টক শোর মতো আজকে শনিবারও আমরা আলোচনা করব কমিউনিটির উন্নয়নের উপরে ভিত্তি করে। আজকে আমাদের এই টক শোটি এমন একটি মুহূর্তে হচ্ছে, এমন এমন একটি সময় আমরা করছি যখন নতুন বর্ষ এবং একই সাথে বাংলাদেশের নেক্সট 5 ইয়ার্স প্ল্যান, যেটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা যেটাকে জানি, সেটা পাশ হয়েছে। সুতরাং এইটা আমাদের নতুন বছরে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা বড় সম্ভাবনার জায়গা। এই কারণে যে আমাদের এই কোভিড পরিস্থিতির যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলোকে মাথায় রেখেই নিশ্চিতভাবে এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আমরা আজকে এই যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং এই পরিকল্পনার ভিত্তিতে আমাদের বাৎসরিক যেসব কৌশল নির্ধারণ করা হবে, সেখানে সেই বিষয়গুলোর উপর আমাদের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই যে উন্নয়ন কৌশল, তারই একটি কৌশল হিসাবে আমরা যেটা মনে করি যে সমষ্টিক উদ্যোগটা একটি গুরুত্বপূর্ণ কৌশল আমাদের উন্নয়নের ক্ষেত্রে। এবং আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে এসডিজির যে মূল লক্ষ্য, যে গ্রোয়িং টুগেদার, সবাইকে নিয়ে উন্নয়নের যে পথ চলা, সেই প্রেক্ষাপটে আমাদের এই সামষ্টিক উদ্যোগ কতটা ভূমিকা রাখে বা আমাদের এটা কতটা উল্লেখযোগ্য। আজকে আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের এই ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স এর প্রফেসর ডক্টর মুস্তাক খান। আমাদের সাথে আছেন, বর্তমানে এখানে উপস্থিত আছেন আমাদের বিসেফ এর সম্মানিত সভাপতি ডক্টর জয়নুল আবেদিন, বিসেফ এর জেনারেল সেক্রেটারি আতাউর রহমান মিটন। আমরা আশা করছি আমাদের সাথে আরো একজন অতিথি যোগ দিবেন, স্থানীয় সরকার ও সমবায় বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। উনি ওনার এলাকায় লোডশেডিং চলছেন, সুতরাং আমাদের কাছে উনি আমাদেরকে জানিয়েছেন। আমরা আশা করি যে কোনো সময় উনি আমাদের সাথে যোগ দিবেন। দর্শক মন্ডলী, আমিও আসলে জার্নিতে আছি, সুতরাং আমার কথা বলার সময় যদি আহ, কোনো শব্দ হয় বা সেটা শব্দ দূষণের কোনো ঘটনা ঘটে, সেই জন্য দুঃখিত এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মুস্তাক ভাই, আমরা গত 19 তারিখে আপনার সাথে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করেছি, এবং সেখানে আপনি আমাদেরকে খুব সহজভাবে ইকোনমিক্স এর অনেক কঠিন বিষয়কে আমাদের কাছে ব্যাখ্যা করেছেন। এবং ওই দিন আমাদের যে বিষয়টি নিয়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যে উন্নয়নের ক্ষেত্রে যে ইনস্টিটিউশনালাইজেশনের যে একটা বিষয়, যে রীতিনীতি বা উন্নয়নের রীতিগুলোর সেখানে যে চ্যালেঞ্জ গুলো, যেমন আপনি উল্লেখ করেছিলেন যে আমাদের এই রুলস এর ক্ষেত্রে যেটা ঘটে, যে কারণে আমাদের এই রুলস গুলো বা আহ, আমাদের এই উন্নয়নের চাকা বাধাগ্রস্ত হতে পারে। একটা হচ্ছে যে যদি আমাদের এই রুলস গুলো যদি সঠিক না হয়, সেক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের কোনো সঠিক রেজাল্ট পাওয়ার কথা না। একই সাথে আপনি দ্বিতীয় যে বিষয়টি বলেছিলেন, যে আরেকটি বিষয় হচ্ছে যদি সবাই নিয়ম ভাঙার চেষ্টা করে, সেক্ষেত্রেও ইমপ্লিমেন্টেশনে ব্যর্থতা একটা বড় কারণ। যেটি আপনাদের ইকোনমিক্স এর ভাষায় হয়তো গেমস থিওরির যে বিষয়টি আছে, যে সেক্ষেত্রে যেখানে সবাই জেতার চেষ্টা করে, আলটিমেট বিচারে আসলে কেউই জিতে না। আমার মনে হয় সেরকম একটি বিষয় আপনি আমাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করেছেন উদাহরণ দিয়ে। আমরা আজকে আপনার কাছে আসলে জানতে চাইবো এই যে আহ, এই এই যে উন্নয়নের যে লিমিটেশন গুলো, এটা টিপিং পয়েন্টটা কোথায়, আসলে থেকে আমরা ফিরে আসব, কোন জায়গা থেকে আসলে আমাদের টার্নিংটা হবে, সেটা যেমন আপনার কাছ থেকে শুনতে চাইবো। তার আগে আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি বাংলাদেশের ফিশারিজ সেক্টরে কো ম্যানেজমেন্টের উপর একটা স্টাডি করেছিলেন, অনেক বড় স্টাডি। এবং সেখানে যে বিষয়টি আপনি তুলে এনেছিলেন সেটি হচ্ছে যে এই কো ম্যানেজমেন্টের ক্ষেত্রে পলিটিক্যাল ডাইনামিক্স গুলো কি আছে, পলিটিক্যাল ইকোনমিক্স এর ডাইনামিক্স গুলোকে আপনি তুলে এনেছিলেন। আমাদেরকে যদি আপনার সেই স্টাডির বিষয়টিকে যদি একটু সহজে ব্যাখ্যা করেন, যে কো ম্যানেজমেন্টের ক্ষেত্রে, কারণ সমষ্টিক যে উদ্যোগের কথা বলছি আমরা, ফিশারিজের আপনি যে বিভিন্ন মডেলের উপরে স্টাডিটা করেছিলেন,
সেটা আসলে সামষ্টিক উদ্যোগের বিভিন্ন উদাহরণ। সুতরাং আপনি যদি আমাদেরকে আপনার ওই স্টাডি থেকে একটু সহজে তুলে ধরেন যে বিষয়গুলো কি কি ফাইন্ডিংস আপনার ছিল ওখানে, মোস্তাক ভাই। থ্যাংক ইউ মিল্লাত। এখন আপনি যে দুটা প্রশ্ন করেছেন এগুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, আর একটার উত্তর দিতে গিয়ে আরেকটারও উত্তর আপনি পেয়ে যাবেন। এখন আপনি বলেছেন যে আমরা জানি যে উন্নয়নের পথে একটা বড় রকমের ব্যাঘাত হচ্ছে যে নিয়মগুলা ভুল বা নিয়মগুলা মানছে না লোকে, এবং দুটোই কিন্তু একসঙ্গে জড়িত। কারণ আমাদের ইতিহাসে যেহেতু অনেক রকমের নিয়ম ছিল যেগুলার কোনো মানে কেউ বুঝতো না, মানুষে কিন্তু সেই নিয়মগুলার কেটে নিজের সিদ্ধান্তে নিজেভাবে তারা জীবনযাপন করত, এবং এটা একটা অভ্যাস হয়ে গেছে। এখন এখন যে নিয়ম যদি কেউ কাউকে বলে, মানুষ এটাকে মানে না, বিশ্বাস করে না, এটার উপর তার কোনো আস্থা নেই। এবং তারা সবাই, আমরা এখন এমন একটা সমাজ হয়ে গেছি, এবং এটা মনে রাখতে হবে, এটা শুধু বাংলাদেশ না, এটা যে কোনো উন্নয়নশীল দেশে একই রকমের ঘটনা ঘটে। মানুষে ম্যানেজ করে, এই যে ম্যানেজ করার প্রবণতা, যে আমরা আমাদের ছোট গোষ্ঠীকে নিয়ে কোনোভাবে ম্যানেজ করবো, এই বড় নিয়ম কানুনের এইসব যে বড় বড় কথা এরা বলে কেউ মানে না, আমরা এগুলো মানতে গিয়ে আমরা মরবো, এটা একটা প্রবণতা। আরেকটা হচ্ছে, যেটা আপনি উল্লেখ করেন নাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে হচ্ছে সবাই কিন্তু একইভাবে নিয়ম ভাঙতে পারে না। যাদের ক্ষমতা বেশি তারা কিন্তু নিয়মটা আরো বেশি করে ভাঙে, আর যাদের ক্ষমতা কম তারা অনেক সময় ভাঙতে গিয়ে দেখে যে তাদের উপরে অনেক রকমের চাপ আসছে এবং তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তো এই ভাঙার প্রবণতাটা কিন্তু সমান সমান না, সবাই কিন্তু একইভাবে ভাঙে না। এখন আমরা যে জিনিসটা দেখেছি যে আমাদের মতন দেশে, উন্নয়নশীল দেশে, আপনি যদি স্থানীয়ভাবে যারা ক্ষমতাশীল, যারা স্থানীয়ভাবে শক্তিশালী, তাদের, এবং এই স্থানীয় শক্তিশালী কিন্তু আমাদের বুঝতে হবে, এটা কিন্তু প্রধানমন্ত্রী পর্যায়ের শক্তিশালী না, এটা হচ্ছে স্থানীয়ভাবে শক্তিশালী। একটা ছোট গ্রামে, অনেক দূর দূরান্তের কোনো গ্রামে যে মানুষের 10% জমি আছে সে কিন্তু ক্ষমতাশীল, তার কিন্তু অনেক প্রভাব আছে সেই সেই অঞ্চলে। তো এই 10%, 30%, এগুলা আমরা অনেক সময় এদেরকে আমরা গরিব মানুষ বলবো, আসলে তারা বাস্তবে গরিব মানুষ, কিন্তু ওই জায়গায় তারা ক্ষমতাশীল। এখন তারা যদি মনে করে যে কোনো একটা নিয়ম করা হয়েছে যেটা আমাদের স্বার্থে যাচ্ছে না, তারা কিন্তু সেটা ভাঙবে, এবং তারা আদতে এমন ভাবে ভাঙবে যে আপনি তার কিছু করতে পারবেন না, কারণ সবাই ওইখানে একভাবে কাজ করছে, সেখানে আপনি ও বাইরে থেকে এসে কোনো নিয়ম চাপাতে পারবেন না। এটা আপনাকে মনে রাখতে হবে যে আমাদের মতন দেশে এই পর্যায়ে, আমরা যে প্রাথমিক পর্যায়ে আছি উন্নয়নের, এই সময়টাতে আমাদেরকে, যদি আমরা নিয়ম কার্যকর করতে চাই, আমাদের মাথায় অনেকগুলো জিনিস একসঙ্গে রাখতে হবে। এবং এটা বলার পরেই আমি আমার ওই ফিশারিজ এর ইসে আসবো। আপনাকে কি করতে মোস্তাক হবে? ভাই, জাস্ট একটু 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 ইন্টারাপ্ট করি। আপনি যে কথাটা বললেন যে অনেক সময় খুবই মানে অনেক কম শক্তিশালী একটা লোকও অনেক বড় একটা শক্তি প্রদর্শন করে বা বাধা সৃষ্টি করে, এটাকে কি ইকোনমিক টার্মে কোনো জায়গায় ব্যাখ্যা করা হয়েছে, বা কোনো কিভাবে ব্যাখ্যা করা হয় আসলে এটাকে? না, এটাকে ব্যাখ্যা করা হয় হোল্ডিং পাওয়ার হিসেবে। মানে আমি স্থানীয় জায়গায় আমার হোল্ডিং পাওয়ারটা কি? হোল্ডিং পাওয়ার মানে হচ্ছে, আমি যদি আপনার সঙ্গে না থাকি আর আপনি যদি আমার সঙ্গে না থাকেন, কে আগে হার মানবে? অর্থাৎ কে আগে এখানে জায়গাটা ছেড়ে দেবে? এখন যে স্থানীয়ভাবে শক্ত তাকে কিন্তু আপনি ওভাররাইড করার মতন ক্ষমতা আপনাকে ব্যবহার করতে হলে আপনাকে অনেক সহিংস একটা করতে হবে আর কি, তাকে আক্রমণ করতে হবে। কারণ ওই জায়গায় সে বসে আছে, তাকে কিন্তু সরানো আপনার সম্ভব না। সে সে যেটা করতে চায় সেটা আপনি সরাতে পারবেন না। এটা এটা অর্থনীতিতে, আপনি গেম থিওরিতে এটাকে আমরা হোল্ডিং পাওয়ার বলি। তো এখন আপনার ছোট গ্রামে বা ছোট শহরে যাদের হোল্ডিং পাওয়ার আছে, যাদের ওই ক্ষমতাটা আছে, তারা কিন্তু ঢাকায় এসে তার কিন্তু সেই পাওয়ারটা নাই, কিন্তু ওইখানে তার পাওয়ারটা আছে। তো এই জিনিসটা কিন্তু আমরা বুঝি, এবং এটা আমাদের সেভাবে আমাদের কাজ করতে হবে। আমি ফিরে আসি যে না, উন্নয়নের কিন্তু জন্য আমাদের। মুস্তাক ভাই, আবারও একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে বলেন। আমরা মানে প্র্যাকটিক্যালি আজকে বারবার আমি আপনাকে থামাচ্ছি এই কারণে যে আমরা যখন এই সামষ্টিক উদ্যোগগুলো নিতে যাই, এইটা কিন্তু আমরা সব সময় ফেস করি, প্রতিনিয়তই ফেস করি। এইটার কি কোনো অলরেডি একাডেমিক কোনো সলিউশন বা কোনো দিক নির্দেশনা আছে কিনা, হাউ টু ডিল উইথ দেম?
হ্যাঁ, আমি ওখানেই আসছি। এখন কথা হচ্ছে যে আপনি যদি উন্নয়ন চান তাহলে আপনাকে কয়েকটা শর্ত পূরণ করতে হবে। এক হচ্ছে যে যে লোক আপনাকে বাধা দিচ্ছে এই লোকগুলোকে আপনাকে যতটা সম্ভব উন্নয়নের পক্ষে আপনাকে আনতে হবে। এটা হচ্ছে ১ নম্বর শর্ত। এটা সবসময় সম্ভব হয় না। কারণ যদি এখন সেই লোক চায় তার শুধু ব্যক্তিগত স্বার্থ রক্ষা করার জন্য, তাহলে কিন্তু আপনি তাকে উন্নয়নের কাজে লাগাতে পারবেন না। উন্নয়নের কাজে লাগানো মানে হচ্ছে সেও লাভবান হবে, আর সমাজ এবং তার যে ওখানে গরিব মানুষ যারা তাদের ক্ষমতা কম, তারাও লাভবান হবে। এইটাই হচ্ছে উন্নয়নের সবথেকে বড় চ্যালেঞ্জ। এই পদ্ধতিগুলো খুঁজে বের করা, যেখানে আমরা একেবারেই যারা ক্ষমতাশীল তাদের বিরুদ্ধে যাচ্ছি না এবং অপরদিকে আমরা তাদের সব রকমের যে মানে অতিরিক্ত দাবি ওগুলোও মানছি না। এই যে একটা পথ খুঁজে বের করা উন্নয়নের, যেখানে আমরা তাদেরকেও কিছু সুযোগ সুবিধা দিব যে তারাও কিছু উন্নতি করুক নিজের জন্য, কিন্তু সেটা করতে গিয়ে তারা সমাজেরও উন্নতি করবে, তারা এখানে বিনিয়োগ করবে, তারা এখানে চাকরি সৃষ্টি করবে, তারা এখানে উৎপাদন বাড়াবে। এটা কিন্তু এত সহজ যেরকম মনে হচ্ছে অতটা সহজ না, কারণ এটা খুবই একটা জটিল বিষয়। আপনাকে একদিকে যারা ক্ষমতাশীল তাদেরকে সঙ্গে আনতে হবে, আরেকদিকে তাদের উপরে চাপও থাকতে হবে, তাদের উপরে প্রতিযোগিতাও থাকতে হবে যে তারা একচেটিয়া ভাবে সব সুযোগ সুবিধা ব্যক্তিগত স্বার্থে খেয়ে না ফেলে। এই জিনিসটা আসসালামু কিন্তু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, আমি শুনছি। সালাম। জি, আসসালামু আলাইকুম মোস্তাক ভাই। জি, ওয়ালাইকুম সালাম। আমি তোফাইল, ডক্টর তো তোফাইল। এটা হচ্ছে প্রথম শর্ত। প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে যারা জি ক্ষমতাশীল জি তাদেরকে সরি মোস্তাক ভাই ইন্টারাপ্ট করার জন্য আমরা জাস্ট একটু ওয়েলকাম করে নিলাম। জি জি থ্যাংক ইউ। জি জি মোস্তাক ভাই। জি। তো এক নম্বর শর্ত হচ্ছে যে আপনাকে যারা ক্ষমতাশীল, স্থানীয়ভাবে ক্ষমতাশীল, যারা আপনার উৎপাদন বা উন্নয়নের প্রক্রিয়াকে থামিয়ে দিতে পারত, তাদের একটা অংশকে, সবাই না হলেও তাদের একটা অংশকে আপনাকে সঙ্গে রাখতে হবে এবং এইভাবে রাখতে হবে যে তারাও কিছু সুযোগ সুবিধা পায়, কিন্তু তারা যেই মোস্তাক ভাই আপনাকে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে এবার। আমার কিন্তু মিউট নাই, কিন্তু শুনতে পাচ্ছেন না এখন? শুনতে পাচ্ছি তো আমরা, শোনা আচ্ছা। যাচ্ছে। মিল্লাত আপনার হয়তো গাড়িতে হয়তো শুনতে পাচ্ছেন না। তো যাই হোক, এক হচ্ছে, হ্যাঁ, তো আবার আমি এটাকে পুনরাবৃত্তি করি। আবার আপনাকে তাদেরকে সঙ্গে আনতে হবে, আপনাকে উৎপাদনশীলতার দিকে নজর রাখতে হবে, যে যারা ক্ষমতাশীল তারা তাদের ক্ষমতা ব্যবহার করে আপনার উৎপাদনের যে পরিকল্পনা সেটাকে একেবারে তারা নষ্ট না করে ফেলে। এবং এটার পদ্ধতি হচ্ছে এখানে যে তাদের মধ্যে কোনো রকমের একটা প্রতিযোগিতা আপনাকে খুঁজে বের করতে হবে। সেই প্রতিযোগিতায় যারা বেশি উৎপাদনশীল তারা বেশি মুনাফা করবে, যারা কম উৎপাদনশীল তারা সরে যেতে বাধ্য হবে। এই পদ্ধতি খুঁজে বের করা কিন্তু সহজ না। অনেক সময় আপনার এখানেই কিন্তু আমরা আটকে যাই, যে যারা ক্ষমতাশীল তারা একসঙ্গে জোট বেঁধে তখন তারা পুরো জিনিসটাকে ক্যাপচার করে ফেলে। তো এই ক্যাপচারের পদ্ধতি থামানোটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ আমাদের উন্নয়ন পদ্ধতির জায়গাটা। তারপরে হচ্ছে আপনাকে ওই যে প্রথমেই যেটা বলেছিলাম যে নীতি সঠিক কিনা সেটা নির্ভর করবে আপনার সেই স্থানীয় ক্ষমতার যেই ব্যবস্থা আছে তার উপরে। যেই নীতিটা আপনার পাকিস্তানে কাজ করেছে বা ভারতে কাজ করেছে বা বাংলাদেশেরও অন্য কোনো জায়গায় কাজ করেছে, সেটা বাংলাদেশে আরেক জায়গায় কাজ নাও করতে পারে। কারণ আমরা সবসময় নীতির দিকে, আমরা অর্থনীতিবিদরা মনে করি যে একটা সঠিক নীতি বলে একটা জিনিস আছে, সেটা যদি আমরা আবিষ্কার করতে পারি এটা সর্বত্র সর্বদা এটা চলবে, নীতিটাই সঠিক হতে হবে। কিন্তু এখন যারা আমরা ইনস্টিটিউশনাল ইকোনমিক্স নিয়ে কাজ করছি এবং এই জিনিসটা অনেক দিন যুদ্ধ করে বিশ্ব ব্যাংকও এটা এখন স্বীকার করেছে। আগে বিশ্ব ব্যাংক বলতো যে সঠিক নীতি বলে একটা নীতি আছে, এটা সবাই প্রত্যেক দেশে একই নীতি আপনাকে অনুসরণ করতে হবে। এখন অনেক রকমের সমালোচনার জায়গা থেকে তারা সরে গেছে এবং তারাও এখন বলছে, আমরাও বলছি, এখন সবাই এখানে একমত যে আপনার নীতিটা স্থানীয়ভাবে নির্ধারিত হবে যে কোন জিনিসটা সব থেকে বেশি কাজ করে। এবং এটা এক হতে পারে না, কারণ ক্ষমতার বিন্যাস এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। তো আপনার যখন ক্ষমতার বিন্যাসটা বিভিন্ন, সেখানে আপনার যেহেতু ক্ষমতাশীলরা এই পদ্ধতিগুলোকে নিজের স্বার্থে ক্যাপচার করার চেষ্টা করবেই, আপনাকে নীতিটাও এভাবে নির্ধারণ করতে হবে যে তারা সম্পূর্ণভাবে আপনাকে ক্যাপচার করতে পারে না।
আপনাকে প্রতিযোগিতা আনতে হবে, আপনাকে উৎপাদনশীলতাকে উৎসাহিত করতে হবে, এবং সে কারণে আপনার ডিজাইনটাকেও বিভিন্নভাবে করতে হবে। এখন আমি চলে আসি আমাদের যে আগের কাজটা আপনি উল্লেখ করেছিলেন মিল্লাত, যে ফিশারিজের তোফায়েল কোঅপারেশনের ভাই, আপনি জায়গাটা। যদি একটু মিউট করে নেন। তোফায়েল ভাই, আপনার ওখান থেকে বোধহয় নয়েজ আসে একটু। না, আমার কাছ থেকে কোনো নয়েজ আসছে না। আমার মনে হয় সবাই যারা কথা বলছি না, সবাই যদি মিউট থাকে তাহলে ওই একোটা কমে যায়, তারপরে যখন কথা বলবো আবার অন করে দেবো, হয়তো এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, এখন ওই ফিশারিজের ব্যাপারে যেটা আমরা দেখলাম, যে আমরা বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, এটা এটা অনেক উন্নয়নশীল দেশে একই অভিজ্ঞতা, যে অনেক ধরনের আমার কোঅপারেশনের ইনস্টিটিউশনাল পদ্ধতি চেষ্টা করা হয়েছে। গরিব জেলের কোঅপারেটিভ থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের কোঅপারেটিভ, তারপরে হচ্ছে আপনাদের যেটা মিল্লাত, যেটা কমিউনিটি এন্টারপ্রাইজের মডেল, অনেক রকমের মডেল আমরা এটা দেখেছি। এখন এই মডেলগুলার সবগুলার কিন্তু আইডিয়াটা ভালো, সবগুলারই আইডিয়া ভালো, এবং আপনি নীতির দিক থেকে দেখতে গেলে মনে হবে যে সবগুলাই ভালো নীতি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের দিক থেকে দেখতে গেলে সবগুলো কিন্তু একইভাবে ইমপ্লিমেন্টেশনের দিক থেকে একই, তাদের শক্তি নাই। যেমন ধরেন আমরা দেখলাম যে এটা কিন্তু বাংলাদেশে শুধু আমরা না, অনেকে এই জিনিসটা উল্লেখ করেছে এবং দেখেছে, যে আপনি গরিব জেলেদের যদি কোঅপারেটিভ করে দেন, সমস্যাটা কি হয়, যে ওই ওয়াটার বডিতে যেখানে তাদের মাছ ধরার কথা, ওর আশপাশে যারা ক্ষমতাশীল তারা কিন্তু গরিব জেলে না, তারা হচ্ছে ওই স্থানীয় যারা একটু কিছু জমি আছে, কিছু পুঁজি আছে, কিছু সম্পদ আছে, তাদেরকে আপনি বাদ দিয়ে আপনি যখন একটা জিনিস কাউকে দিয়ে দিবেন, তখন দেখা যায় যে যাদেরকে দিয়েছেন তাদেরই কিন্তু ক্ষমতা নাই এই জিনিসটাকে ধরে রাখার। তো তখন একটা নতুন সিস্টেম তৈরি হয়ে যায়, যেটা আপনার ফর্মাল সিস্টেমের নিচে একটা ইনফর্মাল সিস্টেম তৈরি হয়ে যায়। সেই ইনফর্মাল সিস্টেমটা হচ্ছে একটা সাইনবোর্ড দিয়ে কিছু লোক একটা ইজারা নেয়, কিন্তু তার কোনো ক্ষমতাও নাই, তার ইচ্ছাও নাই এটাকে অ্যাকচুয়ালি বাস্তবায়ন করার। সে এই ইজারাটা নিয়ে এটাকে আবার বিক্রি করে দেয় যারা স্থানীয়ভাবে ক্ষমতাশীল, যার পুঁজি আছে তার কাছে। তো এর ফলে যেটা হয়, যেটা সমস্যা, সেটা হচ্ছে যে কিনলো সেও কিন্তু একেবারে তার কোনো এই স্ট্রং কিন্তু প্রপার্টি রাইটস নাই, কারণ সেও এটা ২ নম্বরই করে কিনেছে। তো তারও একটা আহ, থাকে যে আমি যদি এখানে বেশি কিছু বিনিয়োগ করি আমি এটা হারাইতে পারি, তো সেও এখানে পুরো দমে কিন্তু বিনিয়োগ করে না। আর যারা বঞ্চিত হয়েছে, যাকে আপনি সাহায্য করতে যাচ্ছেন, সেও কিন্তু বেশি কিছু পায় না, অনেক অল্প পয়সায় সে আবার ইজারাটাকে বিক্রি করে দেয়। তো আপনি দুই দিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একদিকে আপনি যে গরিব মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন, সে খুবই একটা, তার কোনো সাহায্য হচ্ছে না, আর আপনার উৎপাদনও বাড়ছে না, কারণ যেই লোকটা এটা নিচ্ছে সেও কিন্তু পুরো দামে এখানে বিনিয়োগ করছে না, কারণ তারও একটা আতঙ্ক আছে যে অন্য কোনো দস্যু এসে হয়তো এটা আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। এই সিস্টেমটা সেজন্য, যদি আইডিয়াটা খুব ভালো এবং করার ইচ্ছাটা খুবই সৎ, কিন্তু যখন আপনি ওই ক্ষমতার বিন্যাসটা দেখেন যে কোন জায়গায় আমি এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছি, এটা আপনি যদি এমন জায়গায় করতেন যেখানে আপনার একটা রুল অফ ল আছে, যেখানে যারা ক্ষমতাশীল তারা আইন কোনোদিন ভাঙে না, যেখানে গরিব মানুষ তার ক্ষমতা রক্ষা করার জন্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই তার সত্যগুলোকে সে রক্ষা করতে পারবে, তাহলে এটা কাজ করতো। কিন্তু একটা উন্নয়নশীল দেশে এই কোনোটাই শর্ত কিন্তু আপনার পূরণ হবে না। গরিব মানুষ কোনো পুলিশকে ডেকে বা কোনো আদালতে গিয়ে তা বলতে পারবে না যে আমার ইজারা আছে, এই লোক কেন আসলো, তো এটা সে বাস্তবায়ন করতে পারবে না। তো আর যে লোক এটা এখানে উড়ে এসে জবরদখল করার চেষ্টা করছে, তাকে থামানোর মতন স্থানীয় আপনার প্রতিষ্ঠান বা ডিসি বা এরাও কিন্তু পারবে না। ওরাও তার আগে থেকে কিন্তু ওদের সঙ্গে একটা আঁতাতে চলে আসে। এটা আমরা সবাই জানি, এটা কোনো সরকার বা কোনো, এরা যেই সরকারই হোক, যেই হোক, এই একই জিনিস আমরা দেখি। তো ওই যে একটা মানে স্থানীয়ভাবে ইজারার প্রক্রিয়ায় আপনার স্থানীয় যারা কর্মকর্তা, তাদের সঙ্গে স্থানীয় লোকজন, এরা সব একসঙ্গে মিশে ওই পুরা প্রসেসটাই একটা ম্যানেজ প্রসেস, তাই না? তো এখানে আপনি একটা গরিব কৃষককে হঠাৎ করে তাকে তার স্বার্থ রক্ষা করার জন্য আপনি তাকে সহায়তাও করতে পারছেন না, তার উপকারও হচ্ছে না। তো সেখানে আমরা এটার সঙ্গে যদি আপনি ওই কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলটা তুলনা করেন, কমিউনিটি এন্টারপ্রাইজ মডেলটার শক্তিটা হচ্ছে যে এইটা যারা স্থানীয়ভাবে যাদের ক্ষমতা বেশি, যারা ওই ছোট ছোট টুকরা টুকরা জমির মালিক, তাদেরকে আপনি আপনার সঙ্গে আনছেন, জমি তাদেরই থাকছে, তারাই কিন্তু এটার ইনফর্মাল শেয়ার হোল্ডার হচ্ছে,
এবং তারা যেহেতু তাদের ক্ষমতা আছে, তারা এই জিনিসটাকে এনফোর্স করতে পারছে। কিন্তু একই সঙ্গে আপনি যে নিয়মটা এখানে এনেছেন, যে তারা এটা খুব শুধু ব্যক্তিগতভাবে ক্যাপচার করছে না, তারা কিন্তু ফোর্স করছে একটা কোঅপারেটিভ জায়গায় গিয়ে জনগণের উৎপাদন বা সমষ্টিগত উৎপাদন বাড়াতে তারা বাধ্য হচ্ছে, নিজের স্বার্থেই তারা এটা করতে বাধ্য হচ্ছে। আমার মনে হয় এটা হচ্ছে একটা খুব ভালো এক্সাম্পল, যেটা আমাদের সর্বত্র করা উচিত। আমাদের এই এক্সাম্পল গুলো সর্বত্র খুঁজে বের করা উচিত, যেখানে আমরা শুধুমাত্র যারা ক্ষমতাশীল তাদের স্বার্থের পক্ষে যাচ্ছি না, তাদের পক্ষে খানিকটা যাচ্ছি, এবং খানিকটা তাদেরকে আমরা এমন কিছু উৎসাহ দিচ্ছি যে তারা বাধ্য হয়ে নিজের স্বার্থেই জনগণের স্বার্থের জন্য কাজ করে। কিভাবে তারা করছে? দেখেন, তারা এখন মাসের উৎপাদনের জন্য বিনিয়োগ করছে, যেটা তারা আগে হয়তো করতো না। এখন তারা সাহস পাচ্ছে বিনিয়োগ করতে, কারণ তারা জানে যে এখানে বিনিয়োগ করে যে বাড়তি মুনাফাটা হবে সেটা অধিকারগত তাদের। এটা তারা চুরি করে তাদের নিতে হচ্ছে না, তারা অধিকারগত এটা পাচ্ছে। তো তার মানে তার কনফিডেন্সটা বেশি, সে এখানে তখন বেশি করে ইনভেস্ট করবে। বেশি করে ইনভেস্ট করার মানেটা হচ্ছে যে আপনার উৎপাদনশীলতা বাড়ছে, সেখানে গরিব যারা, যাদের জমি নাই বা যারা খেটে খাওয়া মানুষ, তাদের শ্রমের যেটা সম্ভাবনাগুলা সেগুলো বাড়ছে। তারা বেশি করে চাকরি পাচ্ছে, তাদের বেতন বাড়ছে, মাছের সরবরাহ বাড়ছে বাজারে, মাছ তারা কিনতে পারছে, মাছের দাম স্থানীয় বাজারে একটু কমে যায়। এই সব যদি আপনি একসঙ্গে দেখেন, দেখবেন যে শুধু যারা একটুখানি বেশি শক্তি তারাই লাভবান হচ্ছে না, একটা ব্যাপক জনগণও লাভবান হচ্ছে। এখন এখানে আপনি এটা তৈরি করার সঙ্গে সঙ্গে আবার দেখবেন নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। এটা একটা চলমান পরিস্থিতি। সেখানে দেখা যাবে যে তখন আবার ক্ষমতাশীলরা আবার নতুন রকমের আঁতাত করে বাজার দখল করার চেষ্টা করছে। তারা হয়তো আঁতাত করে মাছটাকে একটা অল্প সংখ্যক লোক বাজারজাত করে ওখানে বেশি প্রফিট করার চেষ্টা করছে। তো আমি যেটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল মিল্লাত, যে আপনারা এই প্রক্রিয়ায় পদে পদে নতুন উদ্ভাবন, নতুন রকমের ইনিশিয়েটিভ নিয়েছেন। যেমন যখন দেখলেন যে এখানে ম্যানেজমেন্টের একটা অনেক সমস্যা হলো, তখন আপনারা ম্যানেজমেন্টটাকে ইজারায় দেওয়ার চেষ্টা করেন। তখন দেখলেন যে এটার ফল কি হয়। ফল দেখার পরে তখন আবার ইজারা টার্ম গুলো আপনারা ওইটা নিয়ে চেঞ্জ করতে হয়। এটাই হচ্ছে পদ্ধতি। এখানে কোনো রাইট বা রং নাই, এখানে আমাদের কন্টিনিউয়াস এক্সপেরিমেন্টেশন করতে হবে। আমরা যদি চীনের অভিজ্ঞতা দেখি, চীন কেন এত সফল একটা দেশ। চীন কোনো আপনার আইডিওলজি নিয়ে কাজ করে নাই, ওরা একটা এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ নিয়ে কাজ করেছে। যে জিনিসটা কাজ করে ওইটাকে তারা রাখে, যে জিনিসটা কাজ করে না ওটাকে তারা বাদ দিয়ে দেয়। আমাদেরও সেই এক্সপেরিমেন্টাল কাজ করতে হবে। এই যে এখন আপনার যে এই সিস্টেমটা, এখানে অনেক আরো পরিবর্তনের জায়গা আছে, যেগুলোকে ছোট 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 এক্সপেরিমেন্ট করে আমাদের দেখতে হবে যে এটা কাজ করে কি এটা কাজ করে না। সেটা নির্ভর করবে আপনার স্থানীয় ক্ষমতার বিন্যাসের উপরে, সেটা নির্ভর করবে উৎপাদনশীল ক্ষমতার উপরে, সেটা নির্ভর করবে আপনার কতজন লোক সেখানে উৎপাদনশীল। এগুলা কোনো আপনার সেট আনসার বা মডেল কেউ তৈরি করে দিলে এটা ভুল হবে। যে জিনিসটা আপনার দাউদকান্দিতে কাজ করে সেটা আপনার সাতক্ষীরায় নাও কাজ করতে পারে, আপনাকে সাতক্ষীরায় হয়তো অন্য মডেল ট্রাই করতে হতে পারে। কিন্তু বেসিক যেটা লজিকটা হচ্ছে যে আমাকে ইমপ্লিমেন্টেশনে যদি জায়গাটাতে আসতে হয়, আমাকে যারা স্থানীয়ভাবে ক্ষমতাশীল তাদের কিছু লোক অন্তত আমার সঙ্গে থাকতে হবে, যারা নিজের স্বার্থেই বলবে যে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা দরকার। কিন্তু আবার আমাকে এটাও নিশ্চিত করতে হবে যে তারা যাতে এটাকে ব্যবহার করে সব সুবিধা তারা আত্মস্থ না করতে পারে, গ্রাস না করতে পারে। তারা এই সুবিধা পেতে গিয়ে, যেটা আমরা ক্যাপিটালিজমের যেটা মূল বক্তব্য, যে যে প্রফিট করছে সে যাতে জনগণেরও ভালো করে। যখন প্রফিট করতে গিয়ে সে জনগণের খারাপ করে তখন তাকে আমাকে থামিয়ে দিতে হবে। কিন্তু কেউ জনগণের ভালো করবে প্রফিট না করে, এটাও আমাদের আশা করা উচিত না। সে প্রফিট করে জনগণের ভালো করবে সেই জিনিসটাকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। আর যে প্রফিট করে জনগণের খারাপ করে তাকে আমাকে থামাতে হবে। এবং এটার জন্য আমাদের খুব একটা প্র্যাগম্যাটিক এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচ দরকার। এখানে কোনো মডেল বাইরে থেকে কেউ চাপিয়ে দিবে, সেই মডেল আপনি খালি বাস্তবায়ন করবেন, এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, যেটা এখন বিশ্ব ব্যাংকের মতন মডেলওয়ালারাও এটা এখন আর মানে না। এখন আমাদের যেটা শিখতে হবে সেটা চীনের মতন এক্সপেরিমেন্টাল দেশ থেকে। চীন যেটা দাং শাওপিং বলেছিল যে বিড়ালের রং কালো হয় না সাদা হয়, আমি সেটা ইন্টারেস্টেড না। সে ইঁদুর ধরতে পারে কিনা আমি সেটা দেখতে চাই। এখন যে বিড়াল ইঁদুর ধরতে পারে আমাকে সেরকম সব বিড়াল খুঁজে বের করতে হবে। এখন সে কালা হইতে পারে, সাদা হইতে পারে, লালও হইতে পারে, আমার কোনো এখানে আপত্তি নেই। এখন আপনার মডেলটা দাউদকান্দিতে কাজ করে,
এই দাউদকান্দিতে আমরা যেটা দেখেছি যে আপনি অনেক এক্সপেরিমেন্ট করে এটা মডেলটা কিন্তু এটা একটা বিবর্তনশীল মডেল, এবং এটাই আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনারা একটা মডেল চাপিয়ে দিয়ে বসে নাই যে এটাই আমাদের মডেল, এটাই চাপাতে হবে। আপনারা একটা বিবর্তনের জায়গাটাও খোলা রেখেছেন, এবং আমার বক্তব্য হচ্ছে যে এরকমের আমাদের এই বিবর্তনশীল মডেল, এক্সপেরিমেন্টাল মডেল, এটাই হওয়া উচিত ডেভেলপমেন্টের মূল নীতি। এবং আমাদের দেখতে হবে যে মানুষের স্বার্থ ব্যবহার করে জনগণের স্বার্থ কিভাবে রক্ষা করতে হয়, এবং মানুষের স্বার্থ যখন জনগণের খারাপ করে সেই মানুষগুলোকে কিভাবে সরিয়ে দেওয়া যায় অন্য মানুষকে এখানে এনে প্রতিযোগিতার মাধ্যমে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। কোনো মানুষ ভালো বা খারাপ না। আপনি যদি একটা মানুষকে সুযোগ দেন যে সে মুনাফা করবে জনগণের খারাপ করে, সে তখন জনগণের খারাপ করে মুনাফা করবে। কিন্তু আপনি যদি তাকে একটা অপরচুনিটি দেন যে আপনি মুনাফা করেন জনগণের ভালো করে, সে তখন মুনাফা করবে জনগণের ভালো করে। তো এখানে হচ্ছে নীতি নির্ধারকের কাজটা। নীতি নির্ধারকের কাজ হচ্ছে ওই জিনিসগুলোকে ফিজিবল যেগুলা জায়গাগুলো আছে যেখানে আপনি ওকে একটুখানি ধাক্কা দিতে পারছেন, যে আপনি ভাই এইখানে পয়সাটা না বানায় ওইখানে পয়সাটা বানান, ওই ধাক্কাটা যদি আমরা দিতে পারি তাহলেই আমরা দেখব যে জনগণের উপকার হচ্ছে, গরিব মানুষের চাকরি হচ্ছে, আপনার মজুরির শ্রমের হার বাড়ছে, আপনার বাজারে মাছের সরবরাহ বা অন্য আপনার যে এগ্রিকালচার কমোডিটির সরবরাহ বাড়ছে। কিন্তু আপনি যদি কোনো একটা মানে আইডিওলজি নিয়ে আসেন যে আমরা বাজারের মাধ্যমে করব বা স্টেট প্ল্যানিং এর মাধ্যমে করব বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে করব, এই কোন রকমের আইডিওলজি নিয়ে যদি আপনি চাপাতে চেষ্টা করেন এটা ভুল হবে। কোন জায়গায় এটা কাজ করবে, কোন জায়গায় এটা কাজ করবে না। তো এখন আমাদের সর্বত্র যদি কাজ করাতে হয় তখন আমাদের মডেলটাও একটা বিবর্তনশীল, ফ্লেক্সিবল, অ্যাডাপটিভ মডেল হওয়া দরকার। এই যে একটা ফ্লেক্সিবল অ্যাডাপটিভ মডেল, এখানে আমি মনে করি যে আমাদের চীনের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। যদিও আমি এটা বলছি না যে চীনে যে জিনিসটা কাজ করে ওইটা বাংলাদেশে কাজ করবে, কারণ চীনের পাওয়ার স্ট্রাকচার আমাদের পাওয়ার স্ট্রাকচার থেকে আকাশ পাতাল তফাৎ, সেটা আমি বলছি না। আমাদের কাছ থেকে চীনের পদ্ধতিটা শিখতে হবে, মডেলটা শিখতে হবে না। কারণ ওদের পদ্ধতি হচ্ছে যে ওরা মডেল বাদ দিয়ে বিভিন্ন প্রদেশে তারা বিভিন্ন মডেল ট্রাই করেছে, এবং যেগুলা কাজ করে সেগুলোকে তারা স্কেল আপ করে, যেগুলো কাজ করে না সেগুলোকে স্কেল ডাউন করে। আমাদেরও সেই বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে বিভিন্ন জিনিস ট্রাই, এবং এখানে হচ্ছে যে আমরা বিকেন্দ্রীকরণ করি। বিকেন্দ্রীকরণ একমাত্র মানে যেটা আর্গুমেন্ট হচ্ছে যে এই এক্সপেরিমেন্টাল অ্যাপ্রোচটা আরো ভালো হয় যদি আপনি বিকেন্দ্রীকরণটা সত্যিকার অর্থে করতে পারেন। কারণ ওইখানে আপনি সিলেটের মডেল যদি চিটাগংয়ে কেন আপনি করবেন? আপনি সিলেটের মডেল মোস্তাক ভাই, আমরা আপনার কাছে আবার আসবো এই মডেলের সফটওয়্যার গুলো নিয়ে। আমরা একটু তোফাল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। তোফাল ভাই, আমার মনে হয় যে ডক্টর তোফাল আহমেদ, আপনার কাছ থেকে যে জিনিসটা আমরা জানতে চাচ্ছি, এতক্ষণ ডক্টর মুস্তাক যে কথাগুলো বলেছে যে আমরা কোনো একটা নির্দিষ্ট আইডিওলজি বা নীতিতে যদি আমরা স্টাক করতে চাই, থেমে যাই, তাহলে আমাদের আসলে সামনে এগোনোতে যাবে না। আমরা জানি যে কোঅপারেটিভের একটা যে এখন একটা স্ট্যাটিক সিচুয়েশন যেটা এসছে, এইটা কি এরকম একটা কারণে কি আমরা এরকম অবস্থানে আছি কিনা সেটা আপনার কাছে জানতে চাই। এবং আমরা আপনি আসার আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে আমাদের 5 years প্ল্যান অ্যাপ্রুভড হয়েছে, এবং আমরা এই নতুন বছরে নতুন করে আগামী 5 বছরের পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা করব এবং সামনে এগিয়ে যাওয়ার পথ দেখব। তো সেই ক্ষেত্রে এই যে সমষ্টিক উদ্যোগগুলো বা সমবায় ভিত্তিক যে জিনিসগুলো, আমাদের যে নীতি বিষয়গুলো আছে, সেখানে কি ধরনের মডিফিকেশন হওয়া উচিত বলে আপনি মনে করেন আগামী এই 5 বছরের আমাদের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে? মাইক অন করে নিতে হবে, মাইক অন করে নিতে হবে। আমি তো যেহেতু সরি, আসসালামু আলাইকুম, আমি তো প্রথম দিক থেকে জয়েন না করাতে একটু অসুবিধা হয়েছে। আমার এই বিদ্যুৎ ছিল না এতক্ষণ, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, এটা যায় না সাধারণত। মোস্তাক ভাইয়ের কথাগুলো শুনছিলাম, সেগুলো থেকেই, এবং আপনারা যে কথা বললেন 8 5 year প্ল্যান বা 7 5 year প্ল্যান গেল, এইসব প্ল্যানে এই জাতীয় উদ্যোগের জন্য তেমন কোনো ইনসেন্টিভ নাই। পরিষ্কার দেশে কোঅপারেটিভকে প্রমোশনের কোনো ইনিশিয়েটিভ ওই প্ল্যানের মধ্যে নাই। একটা ডিপার্টমেন্ট ছিল। এইবার 8 5 years প্ল্যানে কমিউনিটি এন্টারপ্রাইজকে ইনক্লুড করা হয়েছে ডক্টর তোফাল আহমেদ। ঠিক আছে, ভালো। দেখেন কি দেয় কমিউনিটি ইনিশিয়েটিভ এটাতে, কারণ এত মাল্টিপল প্রোগ্রাম এখন মাঠে, এবং
এর মধ্যে কোনটা দিয়ে কোন দিক দিয়ে ফিট হচ্ছে এটা বুঝতে পারবেন না আপনি। এখন যদি আপনার নিজের স্ট্রেংথ থাকে একটা বিশেষ জায়গায়, তাহলে আপনি ওই স্ট্রেংথ থেকে যদি কোনো বার্গেইন করতে পারেন তাহলে ইউ উইল বি গেটিং সামথিং। আদারওয়াইজ এটা আপনার এমনি কিছু নাই। পলিসি লেভেল থেকে আপনি পলিসির কারণে কিছু হবে তার কোনো স্কোপ নাই। যেটা অন্যভাবে মোস্তাক ভাই বলেছেন, মোস্তাক ভাইয়ের সাথে আমি যদি এটা যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা লাগাতার দীর্ঘদিনের সুদীর্ঘকালের একটা দুর্বৃত্তায়ন বিত্ত আহরণ পদ্ধতি আমাদের এখানে বন্দী হয়ে গেছে। দুর্বৃত্তায়ন বিত্ত আহরণ, বিত্ত সৃষ্টি, এটা এক ধরনের জিম্মি বন্দী হয়ে গেছে। আপনি এখান থেকে বেরোতে পারছেন না। এখন মনে করেন দাউদকান্দিতে আগে যখন বিএনপি ক্ষমতা ছিল তখন মাছের চাষ করতে গেলে একজনকে ভাগ দিতে হতো। এখন হয়তো ওইটা চেঞ্জ হবে। আর যেখানে একটু অর্গানাইজড মানুষজন সেখানে হয়তো একটু ঝামেলাটা কম হবে। কিন্তু এখন কাউকে না দিয়ে র্যান্ড সিকিং যে ক্লাসটা গ্রো করেছে, এটা এমন পারপিচুয়েট হয়েছে, এবং ওই র্যান্ড সিকিংটা শুধু একটা বিচ্ছিন্ন র্যান্ড সিকার না, এখন সেই র্যান্ড সিকারটা একদম স্টেটের যারা অফিসিয়াল থেকে শুরু করে একদম পলিটিক্যালি সর্বোচ্চ পর্যায় পর্যন্ত লিঙ্কড। আপনি এখান থেকে বেরোতে পারছেন না। সুতরাং আপনি এর ভিতরে এই ব্যবসা করবেন কিনা এটা ইউর ডিসিশন। এখানে যে আপনি ওই যে বিনা লাভে, বিনা পয়সায়, বিনা রেন্টে কারো কাছ থেকে কোনো হেল্প পাবেন, এটা বহুত দূরস্থ। এটা একদম নাই, পরিষ্কার। এবং যেমন ধরেন আপনি সরকারি কর্মচারীদের কাছে যান, তারা এনজিওকে গালাগালি করবে, কিন্তু এনজিও যখন একটা খাম দিয়ে দিবে তখন ঠিক আছে। একটা মিটিং আসতে গেলে এখন একটা মিটিংয়ে যদি একজন বিউরোক্রেটকে আপনাকে রাখতে হয়, ইউ হ্যাভ টু গিভ হিম এ খাম। একটা এনভেলপ দিবেন, ওখানে কিছু টাকা থাকবে, তাহলে মিটিংয়ে না এসেও কিন্তু সাইন করে দিবেন, দেখবেনও না। এখন এইগুলো যে কতগুলো জিনিস আমরা পারপিচুয়েট করে ফেলেছি, এগুলোর থেকে আমাদের মুক্তি নাই। কিন্তু সরকারি কর্মকর্তারা একভাবে নিবে, সরকারের বাইরের যারা পলিটিক্যাল মাস্তান বা লোকাল এমনি মাস্তান, যাদের লিভিং ইনটাই এটা, ওদের লিভিংটাই তো এটা, ওদের ব্যবসায় কিন্তু এটা র্যান্ড সিকিং, তাদেরকে সন্তুষ্ট করে কাজ করতে হচ্ছে। এর মধ্যে ওইসব নীতিগুলো কিন্তু আমাকে খুব সাহায্য করছে না। মনে করেন আপনাকে বলবে যে আমরা লোকাল এন্টারপ্রাইজগুলোকে, স্মল এন্টারপ্রাইজগুলোকে, কমিউনিটি এন্টারপ্রাইজগুলোকে লোন দেবো, এর বেশি আর কিছু করবে না। লোনের একটা ব্যবস্থা করবে কম সুদে, এটা আনতে যান না আপনি, তখন দেখবেন যে ওখানে আপনাকে আলাদা একটা সুদের বাইরে একটা রেন্ট দিয়ে এটা আনতে হবে। এটার সাথে অ্যাকোমোডেট করতে পারলে এবং এটা যদি আপনার ব্যবসায় সহায়ক হয় তাহলে এটা করতে হবে। এখন এটার থেকে মুক্তি আছে, কিন্তু আমরা এখন আপাতত মুক্তি দেখছি না। কারণ আপনার দেশে যদি একটা টোটাল ডেমোক্রেটিক সিস্টেম কাজ করতো গ্রাজুয়ালি, তাহলে কিন্তু আপনি ভোটার হিসেবে আপনার একটা প্রেশার থাকতো। এখন এসে প্রেশারটা আপনার নাই। এখন আপনি যে ভোটার হিসেবে, সিটিজেন হিসেবে এটা সিটিজেন প্রেশার আপনি আপনার রাইটের জন্য দিতে পারবেন, এই সময়টা এখন না। সেই কারণে আপনাকে এটার মাথা নিচু করেই ওটা মানাই নিয়ে অ্যাডজাস্ট করে অ্যাকোমোডেট করে কতটুকু কম দিতে পারেন সেটাই আপনি এখন বার্গেন করতে হবে। এটা থেকে মুক্তি পাবেন, মোস্তাক ভাইয়ের কথা আমি যা বুঝলাম এবং আমি মাঠে দেখতে পাচ্ছি, এটার কোনো মুক্তির কোনো উপায় দেখা যাচ্ছে না। এটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন দরকার। আর এখানে হচ্ছে কি যে চাইনাতে যেটা মোস্তাক ভাই বলার চেষ্টা করছেন, আমি বোঝার চেষ্টা করলাম, চাইনাতে তো একটা সেন্ট্রাল কমান্ড আছে। ওখানে যদি আপনার যদি প্রবলেম হয়, আপনি সেন্ট্রাল কমান্ডের হেল্প পাবেন, তারা তখন এইসব অন্যান্য ফ্যাক্টরগুলো মিনিমাইজ করে দিবে। আপনার এখানে কোনো সেন্ট্রাল কমান্ড বলতে কিছু নাই। এটা টোটাল ডিফিউজ, ডিসেন্ট্রালাইজ না। এটা ডিসেন্ট্রালাইজ অথরিটি থাকলে আপনি অথরিটির কোন জায়গায় কি পাবেন সেটা জানা থাকতো। এটা এমনভাবে ডিফিউজড, এটা আপনি কোনো একটা বিশেষ পয়েন্ট পাবেন না, আপনাকে পয়েন্ট ক্রিয়েট করতে হয়। কাকে কাকে কিভাবে ম্যানেজ করে আপনি কাকে কোথায় অফ করব, কাকে উৎসাহিত করব, কাকে কিভাবে টানবে, এটাই আপনাকে করতে হবে। এটাই আমাদের সিস্টেম হয়ে গেছে এবং আমাদের ব্যবসায়ীরা সেভাবে ব্যবসা করছে। আমাদের যারা ব্যবসায় ফ্লারিশ করছে তারা ওইভাবেই করছে ব্যবসা। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংক ট্যাঙ্কের ক্ষেত্রে যারা খেয়ে যাওয়ার চলে গেছে, ওই পুয়ার একটা কর্মচারী ধরা পড়ছে। আর বেশিরভাগ ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে দেশে এমনভাবে ওই ব্যবসাগুলো কনসেন্ট্রেশন চলে গেছে, যেমন ধরেন আপনারা আগে দেখেছেন এগুলো, এই ধরেন পিডাব্লিউডির টেন্ডার, এগুলো এক জায়গায় কনসেন্ট্রেট হয়ে গেছে, একটা দুটা কোম্পানি এগুলো করবে, এটা এমন একটা সিস্টেম মেকানিজম তারা করে ফেলেছে। রোডস অ্যান্ড হাইওয়েজ একটা বিশেষ গোষ্ঠী এটা করবে, এরকম করে ফেলেছে। এবং তারা আবার এগুলো প্রলিফারেট করছে, আর অন্যান্য ব্যবসার দিকেও এটা গেছে এইভাবে। এখন আলটিমেটলি গিয়ে তারা বাইরে চলে যাচ্ছে, কারণ তারা জানতে এই জাতীয় রেন্ট কালেকশন করে সিক করে এটা দীর্ঘদিন সাস্টেইন করা যাবে না। যার ফলে এরা লুটেরা, এরা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে।
তো এই রকমের একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু আপনাকে কমিউনিটি এন্টারপ্রাইজ বলেন এগুলো করতে হবে। তাহলে এখন স্ট্র্যাটেজিটা কি? ওই যে কন্টিনিউয়াসলি আপনাকে সংশোধনের মাধ্যমে কন্টিনিউয়াস অ্যাডজাস্টমেন্ট অ্যাকোমোডেশন করেই চলতে হচ্ছে। নীতি সহায়তা যেখানে পাবেন সেটা নীতি সহায়তা নিতে হবে, ঠিক আছে, কিন্তু লোকাল যে ফ্যাক্টরগুলা, প্রেশার গ্রুপগুলা, ওই দুর্বৃত্তগুলা, এদেরকে আপনি তো চেক দিতে পারছেন না। এখন পুলিশ যেখানে সরাসরি হাইজ্যাক করে, পুলিশ যেখানে সরাসরি মানুষকে রাস্তায় ধরে বন্দুক দেখে টাকা নিয়ে নেয়, আপনি সেই ক্ষেত্রে পুলিশের কি সহায়তা পাচ্ছেন না তো। এখন ধরেন গত এই যে 5 তারিখ যে একটা পৌরসভা ইলেকশন হলো না, সেই ইলেকশনটার একটু মোস্তাক ভাইকে বলছি বিশেষ করে, কারণ আমার পক্ষে দেশে এসে এগুলো দেখা সম্ভব না। আমরা যেহেতু এর ভিতরে আসি বলেই কিছু করতে না পারলে ওটা দেখি অন্তত। সেটা হচ্ছে এই যে এখন ইলেকশনের মধ্যে কিভাবে তারা দেখেন কিভাবে ওখানে একটা পলিটিক্যাল এন্টারপ্রাইজ কিভাবে ডেভেলপ করেছে। কোন একটা পৌরসভায় যিনি এখন মেয়র আছেন, থার্ড টাইম দাঁড়িয়েছেন, প্রথম গত 2 বার ছিলেন, ওখানকার এলাকাতে এটা কোস্টাল এরিয়া, ল্যান্ড বেচা কেনা থেকে আরম্ভ করে জমি টমি বেহাত প্রচুর টাকা সে বানিয়েছে এবং বহু রকম ভাবে মানুষকে নির্যাতন করেছে। এবং এইবারও তাকেই কিন্তু রুলিং পার্টি নমিনেট করেছে। এখন মানুষ কি করবে? এখন ওখানে ওই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আছে, বিএনপি আছে, তারপরে বিএনপির আওয়ামী লীগের বিদ্রোহী আছে, তার বিরুদ্ধে আরো 3টা ক্যান্ডিডেট আছে। ওই ক্যান্ডিডেটগুলো সব একজোট হয়ে মানুষকে মোবিলাইজ করে বিএনপির ক্যান্ডিডেট গিয়ে বলেছে যে আমাকে ভোট দেওয়ার কোনো দরকার নেই, আমাকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করার কোনো দরকার নেই, আর আমি হইলেও আমি কিছু করতে পারবো না, কারণ আমি যদি নির্বাচিত হই আমি সাথে সাথে 2 মাসের মধ্যে জেলে চলে যাব। তাহলে আমাকে তোমরা ভোট দিয়ে লাভ হবে না, যদি বাঁচতে চাও ওই বিদ্রোহীটা, আওয়ামী লীগের বিদ্রোহীটা ভোট দাও। তাই করেছে। আরেক জায়গায় দেখা গেল যে ওখানে মেয়র কাউন্সিলরদের মধ্যে একটা আতাত হয়েছে, মহিলা, ওরা বিএনপি জামাত আর আওয়ামী লীগ এরা কিন্তু আতাত করে ওই ভোটটাকে ওইভাবে করে নিয়েছে, একজনকে একজনে ভোট দিয়েছে। তাহলে আপনি তো ন্যাশনাল পলিটিক্সে যখন দেখবেন একজনে পেলে যেন মারি ফেলবে, কিন্তু না, এগুলোর আবার ভিন্ন একটা অঙ্ক, কিন্তু লোকাল কিন্তু সমীকরণ যেটা, এটা অন্যরকম। কিন্তু এইগুলা করে আমরা কতদিন চলতে পারবো জানি না, কিন্তু আপনি তার বিপ্লব করতে পারবেন না। দাউদকান্দিতে কমিউনিটিকে হেল্প করতে গিয়ে বিপ্লব তো করতে পারবেন না। সুতরাং আপনাকে অ্যাকোমোডেট করতেই হবে। আমি তার কোনো পথ দেখি না, কারণ যে আইন আছে, যে প্ল্যান আছে, এটা আপনাকে কোনো হেল্প করবে না। আপনি যে নিজের স্ট্রেংথটা লোকালি করে ফেলেছেন, ওই স্ট্রেংথটাকে দিয়ে বার্গেইন করে আপনি এখন চলতে হবে। না, আমি দাউদকান্দি মডেলকে শুধু বলছি না, আমি যেটা চাচ্ছি আসলে একটা আমরা প্রথম কথা আপনি নিজেও বলছেন আমাদেরকে সরকারের সাথে চলতে হবে, এবং মুস্তাক ভাই যে কথাটি প্রতিদিন বলেন, সবসময় বলেন যে আমরা পরিবর্তন যদি চাই সেটা একদিনে একেবারে সমস্ত পরিবর্তন আমরা যে করতে পারবো সেটাকে লক্ষ্য না করে বরং ছোট ছোট থেকে বলছি যে একদিনে পরিবর্তন করতে পারবো না, গ্রাজুয়ালি করব, কিন্তু এটা না করতে এটা এমন একটা অবনতির এমন একটা সময় জায়গায় চলে গেছে, ওখান থেকে রেস্কিউ হওয়া এখন খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এটা রেস্কিউর আর কোনো উপায় দেখা যাচ্ছে না বলেই তো কথা বলছি, নতুবা বলতাম না আপনি ফাইট করেন। না, আমি তোফাল ভাই আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাচ্ছি যে যদি আমরা মনে করি যে আগামী 5 বর্ষ পঞ্চশালা পরিকল্পনায় আমাদের এই সমষ্টিক উদ্যোগকে সরকার একটু গুরুত্ব দেবেন, সেই ক্ষেত্রে কোঅপারেটিভের কোন কোন বিষয়গুলোকে আপনি বলবেন যে সরকারের আসলে পরিবর্তন হওয়া দরকার, এবং কোন কোন জায়গাটায়? অনেকবার বলেছি কোঅপারেটিভকে সরকার কিছু করবে না, পরিষ্কার। কোঅপারেটিভ এটা এখন একদম ফরগটন সাবজেক্ট। এখন একটা ডিপার্টমেন্ট আছে বলে এটা ঠিক আছে, এটার কোনো রকমের প্ল্যান সাপোর্ট, কোনো রকমের স্ট্র্যাটেজিক সাপোর্ট কিছুই নাই, এবং এটা নিয়ে কোনো চিন্তা হচ্ছে না। এদেশকে যদি টাকাটা দিচ্ছে বেতন দেওয়ার জন্য, তার বেশি কিছু নাই। আর ওরাও করছে কি, যারা কোঅপারেটিভ ব্যুরোক্রেসি আছে তারা কিন্তু কোঅপারেটিভের জন্য রিক্রুট হয় বিসিএস সমবায় নামে। এরা 10 বছর চাকরি করার পরে অন্য সার্ভিসে চলে যায়, ওরা ওখানে কেউ থাকে না। আর যাদের যে রেজিস্টার হয়ে আসে সেটা কিন্তু অ্যাডমিন থেকে আসে, যাদের কোঅপারেটিভের সাথে কোনো সম্পর্ক নেই। তাদের কাজ হচ্ছে বছরে একটা কোঅপারেটিভ দিবস করা, কোঅপারেটিভ সপ্তাহ করা, এগুলো নিয়ে র্যালি করে কিছু কোঅপারেটরকে নিয়ে আসে। কোঅপারেটিভের রিয়েল অর্থ কোনো ডেভেলপমেন্ট বলতে আর কিছু নাই। এটা কি যে কথাটি মুস্তাক ভাই বললেন যে আসলে আমরা যদি পার্টিকুলার একটা জায়গায় স্ট্যাটিক হয়ে যায় তাহলে আসলে এই জাতীয় একটা অবস্থান তৈরি হওয়ারই কথা,
যেটাকে আমরা সেই পয়সা এটা বললেন না আপনি, কারণ হচ্ছে কি কোঅপারেটিভটার ডিজেনারেশন অনেক আগে থেকে হয়েছে। প্রথম কথা হচ্ছে কোঅপারেটররা কোঅপারেটিভটাকে কবর দিয়েছে, তার উপরে আসছে এনজিও, এনজিও এসে যে সার্ভিসটা দিয়েছে এটা কোঅপারেটিভ দিতে পারছে না, কারণ কোঅপারেটিভ তো সম্পদ নাই। তাহলে আরেকটা মার খেয়ে গেছে কোঅপারেটিভ। তারপর হচ্ছে সময় সময় এটাকে রিজেনারেট করতে গিয়ে, এটাকে পুনর্জাগরণ করতে গিয়ে এটাকে মেরে ফেলা হয়েছে। যেমন পুনর্জাগরণটা কি, কিছু টাকা দিয়েছে ফিশারম্যানদের জন্য, সেটা নিয়ে গেছে, তখন সবাই ফিশারম্যান হয়ে গেছে টাকাটা নেওয়ার জন্য। টাকাটা নিয়ে তারা আবার তার যার যার জায়গায় চলে গেছে। তাহলে আরেকবার মৃত্যু হলো কোঅপারেটিভের। এইভাবে এভাবে করে বারে 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 প্রতি 10 বছর পর পর একবার কোঅপারেটিভকে মেরে ফেলা হয়েছে। আবার লোন মাফ করে দিচ্ছি সবার, ওর মধ্যে কোঅপারেটিভের লোন মাফ করে দিয়েছে। কোঅপারেটিভের লোন তো আপনি মাফ করতে পারেন না, এটা তো কোঅপারেটরদের টাকা, এটাও মাফ করে দিয়েছে, কিন্তু কোনো ভর্তুকি দিয়ে এটাকে মিটানো হয়নি। এইভাবে করে কোঅপারেটিভ আর কোঅপারেটিভের জায়গায় নেই। এটা ডিপার্টমেন্টের স্বার্থে, ডিপার্টমেন্ট বেঁচে থাকার জন্য কিছু কোঅপারেটিভ তারা আছে, এগুলোকে ফুলাই ফাফাই দেখায়। আসলে কোঅপারেটিভের উপর কোনো পলিসি সাপোর্ট এখন নাই। সংবিধানের 13 নম্বর অনুচ্ছেদে কোঅপারেটিভের কথা আছে। প্রাইভেট সেক্টর, কোঅপারেটিভ সেক্টর এবং পাবলিক সেক্টর, 3টা সেক্টর। আমি দীর্ঘদিন ধরে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি এদেরকে, যে এতগুলো দেশে কোঅপারেটিভ আছে, সে কোঅপারেটিভগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো ব্যাংক কি আছে, কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি আছে? নাই। আচ্ছা ঠিক আছে, পিকেএসএফ করেছেন আপনারা, পিকেএসএফ তো এনজিওকে দিচ্ছে টাকা, পিকেএসএফ কিছু টাকা কোঅপারেটিভকে দিক না কেন? না, পিকেএসএফ এটা রাজি হয় না। পিকেএসএফ মনে করলো যে সরকারকে দিবে না টাকা, বা সরকার সংশ্লিষ্ট আছে ওই জায়গায় টাকা দিবে না, কারণ দিলে কি অবস্থা হবে তারা জানে এটা। আচ্ছা, সরকার একটা ব্যাংক, বহুদিন ধরে বলছিলাম যে একটা কোঅপারেটিভের একটা সেক্টর ব্যাংক করেন, এটা আপনার সরকার টাকা দিতে হবে না, কোঅপারেটরদের টাকায় কোঅপারেটের জন্য একটা ব্যাংক করেন, এবং এটা ব্যুরোক্রেসি মুক্ত ব্যাংক হবে, প্রফেশনাল ব্যাংকারকে দিয়ে ব্যাংকটা করেন। এটা কোঅপারেটরদেরই ব্যাংক হবে, যেমন রাবো ব্যাংক আছে নেদারল্যান্ডসে, সুইজারল্যান্ডে কোঅপারেটিভ ব্যাংক আছে, ইন্ডিয়াতে আছে, শ্রীলঙ্কাতে আছে। কোঅপারেটরদের টাকায় ব্যাংকিং হবে এবং এটা নর্মাল ব্যাংকিং করবে। তাহলে এই ব্যাংক গ্রামীণ ব্যাংকের মতো, পিকেএসএফ এর মতো টাকাও দিবে, তাদেরকে ম্যানেজমেন্ট সাপোর্ট দিবে। ম্যানেজমেন্ট সাপোর্ট না দিলে তারা টিকে থাকতে পারবে না। কিন্তু এটা তো কেউ করলো না, বরঞ্চ এমনভাবে ব্যাংকাররা এমনভাবে আইন করে নিয়েছে, ব্যাংক কোম্পানি আইনটা, যাতে করে কোঅপারেটিভ নিজে ব্যাংকের শব্দ ব্যবহার করতে না পারে। ব্যাংকের যে কাজগুলো কোঅপারেটিভ করতে, এগুলো করতে পারবে না। এটা ব্যাংকাররা কিন্তু করে ফেলেছে আইনটা। নন ব্যাংকিং ফাইন্যান্স ইনস্টিটিউশন করতে পারে, ব্যাংক করবে, কিন্তু কোঅপারেটিভকে এই কাজ করতে দিবে না তারা। এতে করে কোঅপারেটিভের শেষ বর্ষস্থল শেষ নাই আর। সুতরাং এখানে কোনো পলিসি সাপোর্ট কোঅপারেটিভ পাবে বলে আমার ধারণা নাই। আমি কথাটা খুব ব্ল্যান্ড বললাম, কিন্তু হয়তো একাডেমিক্যালি বললে এরকম বলে না কেউ, আমি ব্ল্যান্ডলি বললাম আর কি, কিন্তু এটা পাবে না। এখন কোঅপারেটিভ দেখেন দুরবস্থা, কোঅপারেটিভের 2টা ইনস্টিটিউশন, 2টা ন্যাশনাল ইনস্টিটিউশন, একটা হচ্ছে বিআরডিবি আর একটা হচ্ছে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট। 2টা একই মিনিস্ট্রির, 2টাই কোঅপারেটিভ নিয়ে কাজ করবে। 2টা ডিপার্টমেন্ট কেন? ওই ডিপার্টমেন্ট 2টা কিন্তু কোনোদিন একসাথে বসে না, এবং প্রচুর সরকার রেভিনিউ খরচ করছে 2টা ডিপার্টমেন্টেই। 2টা ডিপার্টমেন্টের নতুন বিল্ডিং, তাদের প্রমোশন, তাদের পেনশন, এগুলো করে তারা এখন বাস মোটামুটি একটু স্টেবল হয়ে গেছে। এরা আর মাঠে নামবে না, কারণ তাদের তো মাঠে আমার কোনো চ্যালেঞ্জ নাই। মাঠের আমার কোনো চ্যালেঞ্জ নাই। এটা যদি একটা অটোনমাস বডি হিসেবে, তো ভাই আমাদের সভাপতি মহোদয় বোধহয় খুব একটা, ঠিক আছে, আমি থামলাম। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ বলছেন প্রফেসর তোফায়েল ভাই। আপনি যে বলছেন যে প্রতিষ্ঠান, কিন্তু এখন যে একটা গ্রামীণ ব্যাংকের শব্দটা উচ্চারণ করছেন, গ্রামীণ ব্যাংক তো কোঅপারেটিভদের টাকাতেই চলে বলে জানি, সেখানে তো সেটা তো, তাহলে সেটাকে কেন আমরা মানে ঠিক মতো ফাংশন করতে দিই না? আপনি যেটা মুশকিল হচ্ছে, যেমন ধরেন ব্র্যাককে আপনি কিছু করতে পারেন না, কারণ এটা প্রাইভেট ইনস্টিটিউশন। ইউনূস সাহেব ভুলটা করেছেন কোথায় জানেন? উনি মনে করছেন যে ন্যাশনাল সার্ভিস, একটা বিশেষ জাতিকে আমি একটা বিরাট জিনিস দিচ্ছি, সরকারকে ইনভলভ করেই উনি গ্রামীণ ব্যাংক করে এটা করেছিলেন। উনি মনে করেন এটা খুব সাস্টেইনেবল হবে, ওইটাই ভুল। আপনি যদি প্রাইভেট হতে ইন্টারফিয়ার করতে পারতো না, গভর্নমেন্টের সংশ্লেষ থাকাতেই ওই সুচ দিয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে শেষ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে যে আসলে মানে কোঅপারেটররা হলো টাকা দেয় কিন্তু চালায় আর একজন, এই তো বলতেছেন? না না, সেটা না। ইউনূস সাহেবের সাথে যেটা বললেন যে আপনি, এটা তো ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের যে মেম্বার, তাদের টাকা তাদের মাধ্যমে ম্যানেজমেন্ট হয়েছে। তো গ্রামীণ ব্যাংকের তো নিজস্ব একটা স্ট্রাকচার ছিল, কিন্তু এটা যদি উনি প্রাইভেট ইনস্টিটিউশন, প্রাইভেট ব্যাংক হিসেবে রেজিস্ট্রেশন নিতেন, তাহলে এটা এক জিনিস হতো। আমরা ওই ডাইনামিক্সে না যাই, বলতে হবে এখন তো পল্লী কর্মসূচি হবে না ক্যাপিটাল নিচে।
কারণ হচ্ছে এটা আমি বলতেছি এটা একটা ট্যাক্টের ব্যাপার। কোনোদিন ফজলে হাসান আবেদ সাহেব সরকারের সাথে প্রচুর কাজ করেছেন সরকারের টাকায়, কিন্তু উনি সরকারের ভিতরে ঢুকেন নাই। উনি কোনোদিন মন্ত্রী হতে গেছেন, অ্যাডভাইজার হতে গেছেন, নো। সবসময় এগুলো থেকে দূরে থেকেছেন উনি। সরকারের যে ছুলে যে 72 গা এটা উনি জানেন, কিন্তু সরকারের বাইরে কাজ করা যাবে না, সরকারকে নিয়েই করতে হবে, করে গেছেন। কিন্তু প্রফেসর ইউনূস যেটা করেছেন, প্রথমে শুরুতেই সরকারকে নিয়ে কাজ করে অনেক সুবিধা উনি পেয়েছেন, তখন সরকার ওনার ফেভারে ছিলেন বলে। কিন্তু এক সময় যখন ওনারা ধরতে গেল সরকার থাকলে এই সুবিধাটা আছে, তখন টুট চেপে ধরে দিয়েছে। ওই কম ডেভেলপমেন্ট হলো আমরা আমরা আরেক দিকে চলে যাচ্ছি আসলে। আমরা কোঅপারেটিভটা পিওরলি গভর্নমেন্ট ডমিনেটেড অর্গানাইজেশন, এখানে আপনার বেশি কিছু করার নেই। ডিপার্টমেন্ট আছে, তাদের বাইরে আপনি যেতে পারবেন না। আমি যেটা যে ইস্যুটাতে আপনার কাছে আসলে ইয়ে করতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনি বলছেন যে একটা কোঅপারেটিভ ডিপার্টমেন্ট আছে এবং বিআরডিবি আছে, তাদের মধ্যে কোঅপারেশন নাই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তার মানে কি আমি কি এটা বলতে পারি যে আমাদের যে কোঅপারেশনের যে মানে মনস্তাত্ত্বিক দিক, যেটা যারা কোঅপারেটর, যাদের শব্দটা ব্যবহার করতে, যারা আসলে একসাথে কাজ করবে, তাদের মনস্তাত্ত্বিক দিক যেটা, এবং মোশতাক ভাই যে পাওয়ার স্ট্রাকচারের পাওয়ার ক্ষমতার কথাগুলো বলছেন, এই জায়গাটার ভিতরে আমার কাছে মনে হয় যে একটা দৈন্যতা রয়ে গেছে আমাদের, যে মানুষ আপনার সাথে একটা যুক্ত করি। প্রথম কথা হচ্ছে ওদের উপরে তো একটা মিনিস্ট্রি আছে, একটা ক্যাবিনেট আছে, প্রাইম মিনিস্টার আছে, মন্ত্রী আছে। তাদের যদি কোনো ভিশন থাকতো তাহলে দুই ডিপার্টমেন্ট একসাথে কাজ করতো। তাদের কোনো কোঅপারেটিভ ডেভেলপ করার কোনো ভিশন নাই, যার ফলে এই দুই ডিপার্টমেন্ট তাদের নিজেদের মতো কাজ করে, সেলফ ইন্টারেস্ট করে, সেই জন্য তাদের মধ্যে কোঅপারেশন হয় না। আদারওয়াইজ সরকার যদি চায় যে আমি এই কোঅপারেটিভ করবো, এভাবে করবো, তুমি দুজনে এই কাজই করো, তাহলে কিন্তু তারা করতো। ডিরেকশন নাই তো, কোনো ভিশন নাই তো। একটু উদাহরণ দিচ্ছেন, যারা এবং কোঅপারেটিভ চালায় তারা তো কোঅপারেটর না, তারা তো বিউরোক্রেসি। কিন্তু আপনি একটু উদাহরণ দিচ্ছেন এই সাম্প্রতিক নির্বাচন থেকে, যে আপনি যদি কেউ বিপ্লব করতেই চায়, পরিবর্তন আনতে চায়, তাহলে সাধারণ মানুষ যারা ভোট দিবে, ফর এক্সাম্পল, তাদেরকে একত্রিত করেছেন, করে তারা মানে আরেকজনকে ভোট দিতে বলেছে, তাই না? তো সেই যে একটা একেবারে কিছু মানে সামনে কোনো কিছু নাই, এই কথাটাও ঠিক নয়। আপনি উদাহরণ দিলেন, মানুষ যদি লোকালি যদি এক হয় তাহলে তারা পরিবর্তনটা আনতেই পারে। এটা সাবস্ট্যান্টিভ পরিবর্তন না, এটা হচ্ছে একটা জোড়াতালি কোন রকমের দিয়ে টিকে থাকা। না, কিন্তু জোড়াতালি ঠিক আছে হয়তো সামগ্রিক ভাবে মনে হয়, কিন্তু আমার কাছে একটা মনে হয় যে আশার আলো এটা, যে আপনি উদাহরণ থেকে নিতে পারেন যে আমি যদি মানুষকে, আজকে দাউদকান্দিতেও এই কাজটাই কিন্তু মানে আমার মনে সূচনা করা হয়েছিল, সেটা দিয়েই তারা আরো 14 জায়গায় না কত জায়গাতে চেষ্টা করতেছে যে মানুষকে স্থানীয়ভাবে মানুষকে আসলে একখানে নেয়া। পাওয়ার আছে, কার ক্ষমতা কতখানি আছে না আছে সেটা ব্যাপার নয়, এলাকার সব মানুষকে একসাথে নিয়ে আলাদা একটা পাওয়ার স্ট্রাকচার তৈরি করা, যে এই জায়গাটা একটা তো মানে প্রচেষ্টা আছে এবং সেই প্রচেষ্টাটা দরকারি। এবং আপনি যে বিপ্লবের কথা বলছেন, বিশাল কথা, বিপ্লব মুক্তি নাই বলতেছেন, কিন্তু বিপ্লব করতেই হবে বলছেন, সেটাও বলেছেন। তাহলে মুক্তি যদি, আমার বিপ্লব যদি করতেই হয়, আমি করতে রাজি না কেন, আমাকে করতেই হবে, কোনো কাউকে না কাউকে বের হয়ে আসতেই হবে এই বিপ্লব করার জন্য। যে মুক্তি নাই শব্দটা মানে আপনার দুইটা নির্বাচনের উদাহরণ থেকে বললাম, মুক্তি নাই শব্দটা ঠিক না, যতই জোড়াতালি হোক, কিন্তু মুক্তির পথ আছে মানুষ যদি এক হয়। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমরা একটু বেশি রাজনৈতিক জায়গাতে চলে যাচ্ছি কিনা। আমার কিন্তু রাজনৈতিক কথা না, আমি সরি, আমি রাজনৈতিক উদাহরণ টানছি, কিন্তু আমি রাজনৈতিক কথা বলতে চাই নাই। আমি বলছি আসলে একটু আশার, আমরা নতুন বছরটাকে সামনে রেখে একটু আশার জায়গায় যেতে চাচ্ছি। আমি আসলে ডক্টর তোফায়েলের কাছ থেকে আসলে, উনি যেহেতু এই সমবায়ের একজন অনেক প্রমিনেন্ট একজন বিশেষজ্ঞ, আমরা শুধু বিশেষজ্ঞ বললে ওনাকে ছোট করা হবে, সারা জীবন উনি কাজ করেছেন এটা নিয়ে। আমরা আসলে ওনার কাছ থেকে একটা দিক নির্দেশনা চাচ্ছিলাম যে তাহলে কি, যদি এটা কাজ না করে তাহলে অল্টারনেটিভটা কি, আপনি অল্টারনেটিভ কোন জায়গাটাকে সাজেস্ট করছেন? আমরা কোঅপারেটিভ ফেল করেছে, দেন হোয়াট উই শুড চুজ? আপনারা যেটা করছেন কোঅপারেটিভ মানে কি, কোঅপারেশন। আপনি একটা স্ট্রেংথ হচ্ছে আপনারা যাদের কিছু পুঁজি আছে, কিছু সম্পদ আছে, তাদেরকে নিয়ে কাজ করছেন, এদের মধ্যে একটা কোঅপারেশন তৈরি করেছেন, এটা কোঅপারেটিভ না।
কোঅপারেটিভ যখন হবে না, কোঅপারেটিভ শব্দটা আপনি ব্যবহার করতে পারবেন না আনলেস ইউ আর রেজিস্টার্ড উইথ কোঅপারেটিভ। তারা ধরে রেখেছে এটা আরেক সমস্যা, এটা আরেক সমস্যা যে আপনি মাইক্রো ক্রেডিট করতে পারবেন না যদি আপনি ওর সঙ্গে লিংক না হন, আপনি কোঅপারেটিভ ব্যবহার করতে পারবেন না যদি রেজিস্টার্ড না হন। কি আছে জায়গাটা অনেক ক্লিয়ার, পরিষ্কার, স্বচ্ছ। আপনারা কিছু অ্যাসেট হোল্ডারকে নিয়ে করছেন, এটা একদম ওই এদের নিয়ে করছেন না, বিত্তহীন মহিলাদের নিয়ে করছেন না, তাই না? ওইটা একটা স্ট্রেংথ, যাদের কিছু প্রপার্টি আছে, সম্পদ আছে, এদেরকে একত্র করলে কিন্তু তারা পাওয়ার স্ট্রাকচারের অংশ হয়ে যায়, তারা পাওয়ার সাথে ফাইট দিতে পারে। এটা আপনাদের স্ট্রেংথ আমি মনে করি। থ্যাংক ইউ মোস্তাক ভাই। আমি আপনার কাছে আবার যদি ফিরে আসি, আপনি যে কথাটি বলেছেন যে আসলে কোনো পার্টিকুলার মডেল সব জায়গায় রেপ্লিকেবল না এবং এটা আসলে একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আবার যদি আমি বলি যে একটা ভালো জিনিসকে যদি আমরা যদি রেপ্লিকেট করতে চাই, আমাদের তো কিছু প্রিন্সিপাল দরকার, কিছু একটা ফ্রেমওয়ার্ক দরকার। সো দাউদকান্দি মডেলকে যদি আমরা একটা উদাহরণ হিসাবে ধরি, এটাকেই যদি আমরা আরো কয়েকটা জায়গায় যদি করতে চাই, আমাদের তো আসলে একটা ফ্রেমওয়ার্ক দরকার যে যেটাকে অন্যরা ফলো করবে। কিন্তু আপনি আবার বলছেন যে খুব নির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্ক ফলো করা যাবে না, মানে আমি যতটুকু বুঝেছি আপনার কথা, মানে এই জায়গাটাকে যদি একটু পরিষ্কার করেন যে আসলে সেই ক্ষেত্রে কি হবে যদি আমরা একটা ভালো উদাহরণকে যদি, মানে চায়নার উদাহরণে যদি বলি, ওয়ার্কেবল একটা মডেলকে যদি আমরা রেপ্লিকেট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল গুলা কি হবে বা ফ্রেমওয়ার্কটা কি হবে? এটা খুব ভালো প্রশ্ন করছেন। আমি যখন বললাম যে কোনো নির্দিষ্ট মডেল নাই, তার মানে কিন্তু কোনো নির্দিষ্ট বিশ্লেষণ নাই, সেটা কিন্তু আমি বলি নাই। আমাদের এক মডেল জিনিসটা আমাদের বুঝতে হবে। মডেল বলতে আমরা কি বুঝি? মডেল যদি আপনি বুঝেন যে একটা ডিটেইলড একটা কাঠামো, যে আপনাকে এইভাবে এইভাবে আপনার কোঅপারেশনটাকে আনতে হবে, সেটা এক জিনিস। সেটা কোনোদিনও আপনার একটা মডেলে আপনি আসতে পারবেন না যেটা বাংলাদেশের সর্বত্র সেটা কাজ করবে। কিন্তু আপনি যদি মডেল বলতে বোঝান যে আমি যদি বাংলাদেশের মতন দেশে কোঅপারেশন আনতে চাই, আমার এটার জন্য কি কি শর্ত দরকার, সেটা কিন্তু অবশ্যই বলা দরকার এবং বলা উচিত। এবং আমি তোফায়েল ভাইয়ের সঙ্গে এখানে একেবারেই একমত যে আপনি যদি সেই কোঅপারেশন আনতে চান সরকারি মদদে ওই বিত্তহীন মহিলাদের কোঅপারেটিভ করে, তাহলে ওইটা একেবারেই কাজ, কোনো বাংলাদেশের কোথাও কাজ করবে না। এটা আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি। আমি তোফায়েল ভাইয়ের সঙ্গে এখানে একেবারে একমত। কেন করবে না? ওই যে কারণে আমি বললাম যে এখানে ক্ষমতা ইমপ্লিমেন্টেশন এক জায়গায় আপনি আনতে পারছেন না, পারবেন না। এখানে হচ্ছে যে আপনি এমন একটা মডেল যদি এটা বাস্তবায়ন করার চেষ্টা করেন, আপনি দেখবেন যে পদে পদে আপনার যাকে আপনি সাহায্য করতে চাচ্ছেন সে নিজেকে রক্ষা করতে পারছে না। এখন এবং আপনার অন্য কোনো সামাজিক শক্তি নাই, কোনো সামাজিক প্রতিষ্ঠান নাই, কোনো আইন আদালত নাই যে তাকে সেখানে সহায়তা করবে। তার মানে এইটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এটা একটা ভুল মডেল, এটা বাংলাদেশে কাজ করবে না। সেটা যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে মডেলের একটা প্রয়োজন আছে। মডেল হচ্ছে আপনার শর্তগুলা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যে কোন কোন শর্ত না হলে আপনার এটা কাজ করবে না। তো শর্তগুলা কি আমি আরেকবার বলি, যেটা আপনাদের এন্টারপ্রাইজ মডেল, যেটা আপনি যদি কমিউনিটি এন্টারপ্রাইজ মডেল বলি, যেটা কোঅপারেটিভ মডেল না। এখানে তোফায়েল ভাই একেবারেই সঠিক বলছেন, এটা কোঅপারেটিভ না, এটা একটা কমিউনিটি এন্টারপ্রাইজ মডেল। এটা কেন কাজ করছে? এটা কাজ করছে কারণ আপনি যারা স্থানীয়ভাবে যার ক্ষমতা, তাকে আপনি একটা উৎসাহ দিচ্ছেন যে সে নিজের স্বার্থে কিন্তু কাজ করছে, কিন্তু আপনার কাঠামোটা এমন ভাবে তৈরি করা হয়েছে সে নিজের স্বার্থ রক্ষা করতে গিয়ে, সে নিজে মুনাফা করতে গিয়ে সে সমাজেরও একটা উৎপাদনশীলতা বাড়াচ্ছে, সে চাকরির কর্মসংস্থানের জায়গাটা বাড়াচ্ছে, উৎপাদন জায়গাটা বাড়াচ্ছে। এবং এটাই হচ্ছে একমাত্র মডেল যেটা বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশে, যেখানে আমাদের রুল অফ লটা দুর্বল, এইটাই হচ্ছে একমাত্র মডেল। কিন্তু এটা ডিটেলসটা কি হবে, অ্যাকচুয়ালি আপনি আপনার ম্যানেজমেন্টে ইজারায় দিবেন না কিভাবে ইজারাটা অর্গানাইজ করবেন, আমি সেই জায়গাটা বলছি, সেটা বিবর্তনশীল, সেটা আপনাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। কিন্তু মূল যেটা আপনার ফিলোসফিক্যাল প্রিন্সিপালটা হচ্ছে যে আমাদের মতন দেশে সরকার জনগণের ভালো করবে এবং সেটা সে একটা কাঠামো এনে চাপিয়ে দেবে এবং সেটাকে সে এনফোর্স করবে। এটা আমি তোফায়েল ভাইয়ের সঙ্গে একেবারেই একমত। এটা হবে না। এবং সেটা হওয়ার জন্য আমাদের আরো 50-100 বছর হয়তো ওয়েট করতে হবে। তাই আমরা ওয়েট করবো কেন? আমরা এখনই কাজ শুরু করি। আরেকটা যেটা, ওই নির্বাচনের কথাটাও কিন্তু আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে। এখন বাংলাদেশের যে পাওয়ারের ডিস্ট্রিবিউশন, সেখানে আপনি এমন একটা লোককে ভোট দেবেন যে নিজেকে ডিফেন্ড করতে পারবে না, সেটা তো কাজে আসবে না।
তো তোফায়েল ভাই যেটা বললেন এটা তো একেবারেই সঠিক, যে আপনি যদি এই একচেটিয়াকে ভাঙতে চান, আপনি ওর মধ্যেই আপনাকে ফাটল খুঁজে বের করতে হবে, এবং ওই ফাটলের মধ্যে আপনি যদি একটা বিকল্প আনতে পারেন যে বর্তমান যে বসে আছে তার থেকে কিছুটা হলেও ভালো, তার পিছনে যদি সবাই যায়, ওই তখন প্রতিযোগিতার শুরু হচ্ছে, যেটা আমি আগেও বললাম। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রতিযোগিতা সৃষ্টি করা, যারা ক্ষমতাশীল তাদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করা। এখন প্রতিযোগিতাটা যে করবে সেও হয়তো খুব একটা ভালো মানুষ না, কিন্তু প্রতিযোগিতা ভালো। আমরা যদি প্রতিযোগিতা না আনতে পারি, আমরা যদি ওই একচেটিয়ার মধ্যে বসে থাকি, সেটা হচ্ছে পলিটিক্সে না, আপনার অর্থনীতিতেও, আপনার যে কমিউনিটি এন্টারপ্রাইজ আছে সেখানে যদি একই গ্রুপ বারবার ইজারা পেতে থাকে, তাহলে আপনি দেখবেন কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। তখন আপনাকে দেখতে হবে যে আমি এখানে কম্পিটিশন কিভাবে আনতে পারি। আমি এই যে যারা এটা ম্যানেজমেন্ট করছে তাদের মধ্যে কম্পিটিশন আনার জন্য আমাকে কি কি করতে হবে স্থানীয়ভাবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো। হ্যাঁ, এখন এই প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো, যে আমি যদি এখানে একচেটিয়া থেকে সরে আসতে চাই, আমি যদি কোনো বিশেষ গোষ্ঠী, সে রাজনৈতিক হোক বা অর্থনৈতিক হোক, সে যদি বেশি বেশি দিন এক জায়গায় বসে থাকে, তখন সে আর জনগণের জন্য চিন্তা করে না। তখন সে ওই আপনি তোফায়েল ভাই যেটা বললো, যে শুধু সে টাকা বানায় না, টাকাটা পাচার করার কথা শুরু করে। সে এখন ক্যানাডায় কিভাবে নিয়ে যাবে সেটার কথা শুরু করে। আমাদের হলো যে এইটাকে চলমান রাখার জন্য প্রতিযোগিতার সুযোগগুলোকে আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে, এবং প্রতিযোগিতার সুযোগ হচ্ছে যে আপনি যে ক্ষমতাশীল তার থেকে ওরই মতন একটা বাঘা মানুষকে আপনার তাকে সমর্থন করতে হবে, যে প্রতিযোগিতাটা আনতে হবে। প্রতিযোগিতা ভালো মানুষ খুঁজা বা ভালো রাজনীতি খুঁজা বা ভালো নেতা খুঁজা, এটা হচ্ছে পরবর্তী পর্যায়ের ব্যাপার। প্রথম হচ্ছে যে আমাকে এই একচেটিয়া গুলোকে ভাঙতে হবে। সেটা আপনি সিন্ডিকেটের কথাই বলেন, সেটা আপনি এই আমদানি রপ্তানির ক্ষেত্রেই বলেন, সেটা আপনি ব্যাংকিং ব্যবস্থায় বলেন। আমাকে একটু করলে আমি একটা কথা বলবো, দুটা কথা। আমি আমার এইটাই হচ্ছে বক্তব্য হচ্ছে যে আপনি যদি মডেলের কথা ভাবেন, মডেলটা হচ্ছে স্থানীয় শক্তি বোঝা, এটাকে জনগণের স্বার্থে কাজে লাগানো এবং স্থানীয় শক্তির মধ্যে প্রতিযোগিতা আনা, এটাই হচ্ছে আমার মডেল। থ্যাংক ইউ। আমরা ডক্টর তোফায়েলের কাছে যাব, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন আমার, যে আপনি যে মডেলটির কথা বলছেন, এইটা কি আমাদের আজকের যেহেতু টাইটেল হচ্ছে যে সবাইকে নিয়ে উন্নয়ন, মানে গ্রোয়িং টুগেদার, তো আপনি যে সমাজের মধ্যে মোটামুটি ইনফ্লুয়েন্সিয়াল যারা আছে বা ক্ষমতা, এদেরকে নিয়ে যখন কাজ হবে, এটা কি গ্রোয়িং টুগেদার কে অ্যাড্রেস করবে কিনা, আপনি এটাকে কিভাবে দেখেন? আমরা যে কাজটি করছি, দাউদকান্দি মডেল কি গ্রোয়িং টুগেদার কে অ্যাড্রেস করে কিনা? দেখেন, এখানে হচ্ছে আপনাকে যেটা আইডিয়াল, যেটা হচ্ছে মানে খুবই ভালো, সেটার সঙ্গে বাস্তব তুলনা করলে বাস্তব সবসময় আপনার কাছে খারাপ মনে হবে। এখন এই বাস্তবতাটাকে আরেকটু কিভাবে ভালো করা যায় আমাদের সেটা চিন্তা করা উচিত। একেবারে একটা ইউটোপিয়ান সমাজ কি হওয়া উচিত ছিল, সবাইকে নিয়ে কাজ করা, সেটা অ্যাকচুয়ালি চিন্তা করাটা খুবই ডিপ্রেসিং হবে। হ্যাঁ, কারণ ওইটা তো আমরা পাচ্ছি না এখন। আর এটা শুধু বাংলাদেশের সমস্যা না, বাই দ্য ওয়ে, এটা প্রত্যেকটা উন্নয়নশীল ভারতের অবস্থা দেখেন খুবই ডিপ্রেসিং। আমাদের কথা হচ্ছে যে যেখানে আমরা আছি সেখান থেকে কি অগ্রসর হওয়ার কোনো পথ আছে কিনা, এবং সেভাবে যদি আপনি প্রশ্নটা উত্থাপন করেন তাহলে অনেকগুলো পথ আছে, এবং সেটার থেকে ভালো পথগুলো বের করা। এখন সবার সঙ্গে সবার জন্য কাজ করাটা করতে হলে আপনার অবশ্যই জনগণকে ইনভলভ করতে হবে, অবশ্যই আপনাকে একটা ভালো উৎপাদনশীল পদ্ধতি বের করতে হবে, কিন্তু একই সঙ্গে আপনার স্থানীয় যারা ক্ষমতাশীল তাদের মধ্যে ফাটল খুঁজে তাদের মধ্যে কিছু লোককে আপনাকে আপনার সঙ্গে আনতে হবে, যারা নিজের স্বার্থে আপনার পরিকল্পনাকে তারা সমর্থন করে। কারণ আপনি আইন আদালত এবং রুল অফ ল এর সমর্থন পাচ্ছেন না, এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তবতাটা হচ্ছে আপনি যদি মানুষের ভালো করতে চান, তাহলে আপনাকে স্থানীয় কিছু ক্ষমতাশীল লোকের ওদের স্বার্থটাকে আপনার প্রজেক্টের জন্য কাজ করাতে হবে, কিন্তু এমন করে করতে হবে যে তারা আপনার সবকিছু খেয়ে না চলে যায়। সে খেয়ে না যাওয়ার জন্য আপনাকে সেখানে প্রতিযোগিতা জায়গাগুলোকে শক্ত করতে হবে, এবং এটাই হলো আমাদের বাস্তবতা। এই বাস্তবতায় যদি আপনি এভাবে চিন্তা করেন যে এটা হচ্ছে মডেল, তাহলে কিন্তু আপনি অনেক এই কমিউনিটি এন্টারপ্রাইজেরই অনেকগুলো আপনি পাবেন, অপরচুনিটি পাবেন, এবং সেই অপরচুনিটি গুলো সব জায়গায় একই না হলেও মোটামুটি এটাই হবে তার মূল আদল। মূলটা হবে যে এটাই
মূলটা হচ্ছে যে আমি হ্যাঁ, এটাই হচ্ছে আমার বক্তব্য। আমরা একটু ডক্টর তোফায়েলের কাছ থেকে শুনি, আপনি বলতে চাচ্ছিলেন। যে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, যে দাউদকান্দিতে যে এই কাজটা আপনারা করছেন সেটার মধ্যে বা অন্য জায়গায় করতে গেলে ম্যানেজমেন্ট সিস্টেমটার মধ্যে অবস্থার পরিপ্রেক্ষিতে লোকাল পাওয়ার স্ট্রাকচার, লোকাল যে অ্যাসেট ম্যানেজমেন্টের অন্যান্য যে সুবিধাগুলো সেগুলো দেখে তখনই এটাকে যেমন ধরেন আপনি দাউদকান্দিতে মনে করেন যে 10টা ওয়াটার বডিতে কাজ করছেন, 10টা ওয়াটার বডির জন্য 10টা আলাদা কমিটি আছে, 10টা ওয়াটার বডিতে যে যারা অ্যাসেট হোল্ডার, যারা জমির মালিক, তাদের মধ্যেও এরকম রকম ফের আছে। আপনি কি 10টা আলাদা আলাদা অর্গানাইজেশন করে ইন্ডিপেন্ডেন্টলি চালাবেন, নাকি 10টা অর্গানাইজেশন আলাদা আলাদা কাজ করবে, ঠিকই আলাদা আলাদা ইনভেস্টমেন্ট হবে, কিন্তু আবার ওদের নিজস্ব একটা ম্যানেজমেন্ট থাকবে ওই একটা বিশেষ ওয়াটার বডির, আবার সবগুলোর জন্য এক ধরনের অ্যাডভাইস দিতে পারে, দেখতে পারে, এরকমের একটা বডিও থাকতে পারে, মানে 2টা টিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথম টিয়ার যেটা আছে প্রাইমারি টিয়ার, সেই প্রাইমারি টিয়ারের লোকজনই সরাসরি ব্যবসা করবে, ইনভেস্ট করবে, মুনাফাটা আসবে। ওরা কি সেকেন্ড টিয়ারের সাথে এটা শেয়ার করবে? করলে কিভাবে করবে? সেকেন্ড টিয়ার তাদেরকে কি সহায়তা করবে? এইটা কিন্তু বোঝার দরকার আছে। এটাকে পারফেকশনে নেওয়ার দরকার আছে, এটার উপরে আস্থা বিশ্বাসের প্রয়োজন আছে। নতুবা করবে কি শুধু না আমি আমার এখানে ব্যবসা করছি, আমার জমি, আমার এখানে টাকা ইনভেস্টমেন্ট করলাম, আমি আরেকজনের সাথে শেয়ার করব না। তখন দেখবেন কি একটা সময় গিয়ে কিন্তু তার এই যে 1 ইউনিট ব্যবসাটা কিন্তু ফেল করবে। যদি তাকে ওই সিস্টেমে আনা যায়, একটা সাস্টেনেবল সিস্টেম, তার একটা সুবিধা অসুবিধা হলে আরেকজন দেখার আছে, তাকে সহায়তা করার আছে, এই সিস্টেমটা যদি কাজ করে 2টা টিয়ারের ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু এটার সাস্টেনেবিলিটি বেশি। কিন্তু আবার ওই সেকেন্ডারি টিয়ার যদি আবার তার উপর শোষণ করতে শুরু করে, এটা হয়েছে লোন দিয়ে করেছে, লোন মেরে দিয়ে করেছে আগে সিস্টেমে আর কি। এখানে লোন সিস্টেম কতটুকু কাজ করবে আমি জানি না, মার্কেটিং সিস্টেম আছে, একটা ইনভেস্টমেন্টের প্রশ্ন আছে, ইনভেস্টমেন্টটা ফেরত দেওয়ার প্রশ্ন আসবে, তাহলে এইটা স্মুথলি কাজ করবে। আবার যদি সবগুলো মিলিয়ে আমি 10টা আমার ওয়াটার বডি আছে, 10টা ওয়াটার বডি একটা অর্গানাইজেশন, সেটাও কিন্তু কাজ করবে না, এটা টু মাচ বার্ডেন হয়ে যাবে, তখন মানুষের মধ্যে মতভেদ সৃষ্টি হবে। আর আপনার যে একটা ওয়াটার বডি, এখানেও কিন্তু জমির মালিকানার প্রকারভেদ আছে, খুব বেশি মালিকও আছে, কম জমিরও মালিক আছে, একটা ইকুইটেবল শেয়ার তারা পাচ্ছে এখান থেকে। এবং এটা কি সিঙ্গেল পারপাস শুধু মাছের চাষ করার জন্য করেছেন আর কোনো কাজ করবো না, নাকি আরো বিভিন্ন পারপাসের মধ্যে অ্যাড করেছেন? কিন্তু এটা একটা সাবধানতা আমি বলছি, আমরা কম্প্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট করতে গিয়ে যে ভুলটা করেছি সেটা হচ্ছে কি, অনেক বেশি পারপাস হয়ে গেলে, মাল্টিপল ওয়ার্ক নিলে পরবর্তী সময় সমস্যা হয় ম্যানেজমেন্টের। সেজন্য যত সম্ভব এটাকে সরাসরি স্টেট রাখা ভালো। আপনি অনেক সেবা দিতে গেলে কিন্তু একসময় কলাপস করে ফেলতে পারে, তাহলে আপনি কতটুকু যাবেন তার একটা লিমিট থাকতে হবে। মানে আমার মনে হয় যে আপনি যেটা বলছেন যে একই স্ট্রাকচারের মধ্যে অনেকগুলো সার্ভিস আসলে একটা কমপ্লিকেসি তৈরি হতে পারে, সার্ভিস ডিফার করতে পারে, অনেকগুলো ডিফারেন্ট সার্ভিস যেতে পারে, সেই জন্য আবার ডিফারেন্ট স্ট্রাকচারও দরকার, ডিফারেন্ট অর্গানাইজেশনও দরকার। এখানে যেটা হয়েছে আপনার এখানে মুনাফাটা বড় দেখা দিয়েছে, এটা মুনাফা, এটা এন্টারপ্রাইজ, এটা কিন্তু সমাজসেবা প্রতিষ্ঠান না। এন্টারপ্রাইজের ক্যারেক্টার রাখতে গেলে এখানে মুনাফার প্রশ্নটা মুখ্য। সুতরাং মুনাফা ক্ষতিগ্রস্ত হয় এরকম কাজে গেলে কিন্তু আপনি বিরোধ সৃষ্টি হয়ে যাবে। মুনাফা কমে গেলে দিদারে ভেঙে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তারা একসময় ব্যবসা করতে না পারাতে ডিভিডেন্ড কম দিয়েছিল 2 বছর, তখন কিন্তু ক্যাশটা শুরু হয়ে গেছে। এইখানেও কিন্তু আপনার এখানে যে একটা মুনাফা, তারা স্টেডি মুনাফা পাচ্ছে, এখানে যখন কোনো রকম ডিসরাপশন হয়ে যাবে তখন কিন্তু একটা গন্ডগোল শুরু হবে। আমি মনে করি যে আমাদের কমিউনিটি এন্টারপ্রাইজের একটা বড় স্ট্রেংথ হচ্ছে যে কোঅপারেটিভে যেমন 2-3 জন মানুষ টোটালটাকে ম্যানেজ করে, তাদের মধ্যে কিছুটা এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপ করে, বাকিরা আসলে ফলো করে তাদেরকে। কমিউনিটি এন্টারপ্রাইজের জায়গাটা হচ্ছে যে আসলে অনেক মানুষ সরাসরি এন্টারপ্রাইজের সাথে সম্পৃক্ত এবং অনেকগুলো মানুষ একই সাথে কিন্তু ইনবিল্ট একটা এন্টারপ্রেনার হিসাবে ডেভেলপ করছে। এটা আরেকটা হয়তো স্ট্রেংথ আমার মনে হয় কমিউনিটি এন্টারপ্রাইজের ক্ষেত্রে। অনেক বেশি স্ট্রেংথটা হচ্ছে একটা সিঙ্গেল বিষয়ে ব্যবসা করছেন আপনারা, আমার একটা প্রশ্ন, তোফায়েল ভাই, ভাবে এখানে মাছ চাষ করছেন, এটা একদম ডিফাইন এখানে। এই জন্য জি তোফায়েল ভাই, আপনি যে কথাটা বললেন যে মুনাফার দিকে খেয়াল রাখতে হবে, এটাতে কোনো দ্বিমত নাই। মুনাফাটা আসলে এন্টারপ্রাইজ বলছি আমরা, এটা মানে সোশ্যাল সার্ভিস না, তো সেখানে এটা গুরুত্বপূর্ণ। কিন্তু মুনাফার সাথে সেবাটা, যে যারা যে সমস্ত মানুষগুলো কাজ করছে তাদের লাইভলিহুড ইমপ্রুভমেন্ট, জীবনযাপনের মান উন্নয়নের জন্য যে সেবার প্রয়োজন, এটার যে সেবাধর্মী মুনাফা, সেই কথাটা মানে সঙ্গে আপনার কি অভিমত?
যে এর সঙ্গে শুধু মুনাফা না, মুনাফা প্লাস সেবা। এটা ঠিক আছে, একটা জেনারেশনে গিয়ে যদি মানুষকে এইভাবে তাদেরকে অভ্যস্ত করে ফেলতে পারে একটা নতুন কালচারে, তাহলে এটা আসবে। তখন তারা পরস্পরের অভাব অভিযোগ সুবিধা অসুবিধা আমরা সবাই মিলে বাঁচবো এই জিনিসটা বুঝতে পারবে। কিন্তু এটা যদি না বুঝতে পারে, এই ওরিয়েন্টেশন যদি না আনা যায়, তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে। কারণ একজনে বলবে যে আমি আমার ইনকাম আমি একজন শেয়ার করব কেন, এইরকম প্রশ্ন আসবে। কিন্তু দেখা গেছে এটা সেজন্য এটাতে আস্তে আস্তে যেতে হবে। আমি জন্য বলছি না যাবো না, কিন্তু এটা কেয়ারফুলি যেতে হবে কতটুকু যাবো। আমার মনে হয় ডক্টর মুস্তাক আসলে এই কথাটি ব্যাখ্যা করেছেন যে আসলে আমাদের ইন্ডিভিজুয়াল বেনিফিটের সাথে সাথে সোশ্যাল বেনিফিটের কথাটাও আসতে হবে বা ইয়েটা থাকবে। তো ডক্টর মুস্তাক আমাদেরকে প্রফেসর নজরুল ইসলাম আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ইকোনমিক্স ইকোনমিক ফ্যাকাল্টি সরি, উনি একটি প্রশ্ন করেছে যে টু এনকারেজ দ্য কম্পিটিশন, যে কম্পিটিশনে আপনি কথা বলছেন, উই নিড এ ফেয়ার আম্পায়ার এন্ড গভর্নমেন্টের রোলটা হওয়া উচিত আম্পায়ারের, এটা কি আপনি বা এটার অল্টারনেটিভ আপনি কোনো কথা বলবেন কিনা? উনি বিশ্বাস করেন যে এখানে আসলে গভর্নমেন্টকে বাদ দিয়ে আগানো যাবে না, একটা ফেয়ার আম্পায়ার হিসাবে গভর্নমেন্ট শুড প্লে দ্য রোল। হ্যাঁ, এটা কোনো দ্বিমত থাকার কথা না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমাদের মতন দেশে কোনো সরকারি প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে কাজ করার কথা সে কাজ করে না। এখন এটা তো শুধু কম্পিটিশন পলিসির দিকে না, আপনি যে কোনো পলিসি নেন, সে নির্বাচন কমিশন থেকে শুরু করে, দুদক থেকে শুরু করে, আদালত থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কোনো জিনিসই যেটা কাজ করার কথা এইভাবে সেটা সে কাজ করে না। তো আমি এখন একটা কম্পিটিশন কমিশন তৈরি করে ওইটাও কাজ করবে বলে কোনো এটার আমাদের আস্থা থাকার কথা না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কম্পিটিশনটা, হ্যাঁ, এক পর্যায়ে গিয়ে আপনি যখন একটা সমাজ যেটা পরিবর্তন হয়ে যেখানে কিছু কিছু ইনস্টিটিউশন কাজ করতে শুরু করেছে, সেখানে আপনি বলতে পারেন যে সরকার আম্পায়ার হওয়া বা কোনো একটা সরকারি প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আম্পায়ারের ভূমিকায় একটা কম্পিটিশন কমিশন, অনেক দেশে দেখবেন না কম্পিটিশন কমিশন আছে, তার কাজ হচ্ছে কম্পিটিশনটাকে করা এবং যেখানে মনোপলি হয় সেগুলোকে ভেঙে দেওয়া। তো এইগুলা বাংলাদেশে কাজ করবে না। বাংলাদেশও আছে কিন্তু কম্পিটিশন আছে, এগুলা কাজ করে না। আমার কথা হলো যে এইগুলাকে কাজ করাতে হবে এক পর্যায়ে গিয়ে। কিন্তু এখন যেটা হচ্ছে যে একেবারে মাঠ পর্যায়ে আমাকে প্রতিযোগিতা নিয়ে আসতে হবে, সেটাই হচ্ছে সব থেকে বড় গ্যারেন্টি প্রতিযোগিতার গ্যারেন্টি হচ্ছে যে অ্যাকচুয়ালি বাস্তবে কি প্রতিযোগিতা আছে কিনা। তো এখানে হচ্ছে বাংলাদেশের যে আপনি শক্তিটা দেখেন, কোন কোন জায়গায় আমরা ভালো করেছি, আমরা কিন্তু একেবারে একটা ফেল স্টেট না, অনেক জায়গায় কিন্তু বাংলাদেশ অনেক ভালো করেছে। সেটা ভালো হয়েছে তখনই যেখানে আপনার নিচে থেকে একেবারে সমাজ থেকে কম্পিটিশন চলে আসছে। কারণ বাংলাদেশের এনজিও আপনি দেখেন এবং অন্যান্য দেশের এনজিও দেখেন, বাংলাদেশের এনজিও কিন্তু ইন্ডিয়ার এনজিও, পাকিস্তানের এনজিও থেকে অনেক ভালো। কারণ যেখানে আপনি উপর থেকে এনজিও তৈরি করার চেষ্টা করেছেন সেগুলা কাজ করে না, বাংলাদেশের নিচের থেকে অনেক হুড় করে এনজিও তৈরি হয়ে গেছে, কিছু ভালো কিছু খারাপ, প্রতিযোগিতায় ভালোগুলা টিকেছে, খারাপগুলা অনেকগুলা চলে গেছে। সেজন্য আমাদের এনজিও সেক্টর কিন্তু আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী। আমাদের ইন্ডাস্ট্রি দেখেন, যত আমরা ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানিং করে যেগুলো করার কোনোটাই কাজ করে নাই। কিন্তু নিচে থেকে যে হুড় করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চলে আসছে, এটা কেউ পরিকল্পনা করে নাই, এটা কিন্তু ভালোই কাজ করতেছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নিচে থেকে অনেক তৈরি হয়েছে। আমার গণস্বাস্থ্য কেন্দ্র শুরু করলো যখন এইসব আপনার ওষুধের কি বলে ওই নতুন ওষুধ নীতি, এই গণস্বাস্থ্য একটা ধাক্কা দিয়ে নতুন রকমের সব আপনার উৎপাদন শুরু হলো এবং সেই গণস্বাস্থ্যের উদ্যোগ থেকে এখন দেখেন বাংলাদেশে একটা বিশ্বমানের একটা কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি দাঁড় হচ্ছে। অর্থাৎ যে জিনিসগুলো আপনার নিচে থেকে হয় বাংলাদেশ সেগুলো কাজ করে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে মানুষ বাংলাদেশে ওষুধ খেয়ে মরে যায় না কেন, মরে যাওয়ার কথা, কারণ আমাদের যেগুলো রেগুলেটর ওষুধের তারা কিন্তু কোনো কাজের না অ্যাকচুয়ালি, আমি সরি মানে যতটা হওয়া উচিত সেরকম না, কিন্তু তা সত্ত্বেও মানুষ কিন্তু বাংলাদেশে ওষুধ খেয়ে মরে যাচ্ছে না। এটা কেন? এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে বাংলাদেশে আমরা যখন WHO এসে ওষুধ পরীক্ষা করে দেখা যায় যে ওষুধের মান কিন্তু অত খারাপ না, মোটামুটি ভালোই ওষুধের মান। এটা কিভাবে হলো? এটাতে কোনো সরকারি প্রতিষ্ঠান এটাকে রেগুলেট করে নাই, এটা হয়েছে আপনার প্রতিযোগিতার মাধ্যমে। এটা হওয়া উচিত না। আমি বলছি যে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আমাদের একটা ভালো রেগুলেটর দরকার, আমি বলছি না রেগুলেটরের দরকার নাই, কিন্তু আমি বলছি যে এখন এই অবস্থায় বাংলাদেশে মানুষে ওষুধ খেয়ে সবাই মরে যায় না কেন?
মরে যায় না এই কারণে যে ওষুধ ব্যবসায় কিন্তু অনেক মুনাফা, এবং যারা কোম্পানি তারা জানে যে আমার ওষুধ খেয়ে যদি কারো কোনো অসুবিধা হয়, তাহলে আমার যে এই বিশাল বিনিয়োগ করেছি আমি ওষুধের ফ্যাক্টরিতে, এগুলো নষ্ট হয়ে যাবে, কারণ মানুষ আমার ওষুধ কিনবে না। সে নিজের স্বার্থে কিন্তু দেখে যে আমি যে ওষুধ উৎপাদন করছি এটা খেয়ে যাতে কেউ আপনি দেখেন যে অ্যাকচুয়ালি যে জাল ওষুধ তৈরি হয়, বাংলাদেশে কিন্তু অনেক জাল ওষুধ তৈরি হয় বিভিন্ন কোম্পানির, আপনার বাক্সে ছোট ছোট কোম্পানি, এগুলো থামায় কে? এগুলো কিন্তু সরকার থামাচ্ছে না, এই কোম্পানিগুলাই তার গোয়েন্দা বিভিন্ন বাজারে ছড়ায় দেয় যে আপনারা কি তদন্ত করেন। যখন সে দেখে যে এখানে কোনো জাল ওষুধ আসতেছে, সে তার নিজের কোম্পানির নাম রক্ষা করার জন্য তখন সে পুলিশ, স্থানীয় কর্তৃপক্ষ, র্যাব এদেরকে পয়সা দিয়ে, নিজের পকেট থেকে পয়সা দিয়ে নিয়ে এগুলোকে পুড়ায় ফেলে। এই যে ব্যাপারগুলো যে নিজের স্বার্থে কিন্তু সে একটা মান রক্ষা করছে, এটা হচ্ছে একটা পজিটিভ দিক আমাদের। আমার কথা হচ্ছে যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমর্থন করা উচিত যতদিন না পর্যন্ত যেগুলা একেবারে রাষ্ট্রীয় যেগুলা প্রতিষ্ঠান সেগুলো শক্তিশালী না হয়, কারণ সেটার জন্য আমি যদি বসে থাকি তাহলে আমার কিছুই হবে না। তো একইভাবে আমাকে দেখতে হবে যে এগ্রিকালচারাল সেক্টরে আমি প্রতিযোগিতা কিভাবে আনবো, যাতে নিজের স্বার্থেই মাছ ব্যবসায়ীরা নিজের স্বার্থেই কিন্তু সে মাছের মধ্যে ফরমালিন দেবে না, সে নিজের স্বার্থেই ভালো মাছ উৎপাদন করবে একেবারে এনভায়রনমেন্টাল ব্যবস্থায়। এটা করা কি সম্ভব? না, সম্ভব। আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। আমরা এজিউম করি যে আমি সরকারের কাছে কোনো সাহায্য পাবো না, আমি এজিউম করি যে আমার কোনো প্রতিষ্ঠান কাজ করে না, তারপরে আমি জিজ্ঞেস করি যে এই অবস্থায় আমাকে কোন ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সেস আনতে হবে, মার্কেটে কোন ধরনের চেকস অ্যান্ড ব্যালেন্সেস আনলে ব্যবসায়ীরা তার নিজের স্বার্থেই মোটামুটি একটা ভালো কাজ করবে। সেটা যদি আমরা এইভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অনেক ছোট 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 জিনিস করার জায়গা আছে। এখন গণস্বাস্থ্য যে কাজটা করেছে, এটা কিন্তু জাফরুল্লাহ ভাই তখন ভাবে নাই যে আমি যে কাজটা করছি এটাতে বাংলাদেশের একটা বিশাল একটা পরিবর্তন চলে আসবে, কিন্তু হয়েছে। এই একটা কাজ করে কিন্তু যে সে জেনেরিক মেডিসিন আনার ফলে স্থানীয় আমাদের দেশীয় যে উৎপাদনকারীরা তারা এই বাজারে ঢুকতে পেরেছে। অলরেডি বিদেশি কোম্পানি চলে গেছে, কারণ তারা টিকতে পারে নাই। কারণ তারা যে প্রফিটটা বানাচ্ছিল, যে প্রফিটটা ব্যবহার করে তারা মানে অ্যাডভার্টাইজিং করে তাদের এই প্রফিটটা জাফরুল্লাহ ভাইয়ের একটা হস্তক্ষেপে কিন্তু চলে যাওয়ার ফলে তখনই এই সব বেক্সিমকো, স্কোয়ার এসে এখন এরা আবার নতুন একচেটিয়া তৈরি করছে, এবং এই একচেটিয়া ভাঙার জন্য আবার আমাদের কি করতে হবে সেটা নিয়ে আমাদের ভাবা উচিত। এখন আমাদের এই যে পরিবর্তনশীল বাজারে কিভাবে প্রতিযোগিতা বাড়াইতে হয় সেভাবে আমাদের চিন্তা করা উচিত, যেখানে সরকারি প্রতিষ্ঠানের শক্তির উপর আমরা নির্ভর যতটা কম করতে পারি ততটা আমাদের হতাশা কম হবে। কারণ আমরা যদি ওটার উপর নির্ভর করি আমরা হতাশ হব, কারণ সে কিন্তু অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করতে পারবে না, সে কিন্তু সেই ক্ষমতাশীলদের পকেটে চলে যাবে খুব তাড়াতাড়ি। রেফারিগিরি করা বাংলাদেশে হয় না কেন? আমাদের রেফারিরা খেলতে শুরু করে, রেফারি একটা পর্যায়ে গিয়ে প্লেয়ার হয়ে যায়, তখন তো আর আপনি পাচ্ছেন না, এক পক্ষে খেলতে শুরু করে। সেটা আমাদের অ্যাজাম্পশনের মধ্যে আনতে হবে যে রেফারি হচ্ছে প্লেয়ার। এখন রেফারি যদি প্লেয়ার হয় তাহলে আমাদের কোন ধরনের নীতি আমাদের অনুসরণ করতে হবে, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলে আমরা হতাশ কম হব। কারণ আমাদের পলিটিশিয়ানরাও প্লেয়ার, অ্যাডমিনিস্ট্রেশনও প্লেয়ার, পুলিশও প্লেয়ার, আমার আদালতও প্লেয়ার, সবাই প্লেয়ার। এদের মধ্যে প্রতিযোগিতা নিয়ে এসে এক প্লেয়ারকে আরেক প্লেয়ারের বিপরীতে আমি যদি প্রতিযোগিতা আনতে পারি তাহলেই আমার উন্নতি হতে পারে। তারপরে গিয়ে যখন আমার বিশাল আমার উন্নয়ন হবে, আমার অনেকগুলা ইন্ডাস্ট্রি হবে, অনেকগুলা চেক অ্যান্ড ব্যালেন্স হবে, তখন গিয়ে আপনি হয়তো ওই যে মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, পুলিশকে, আদালতকে, কম্পিটিশন কমিশনকে, দুদককে, ইলেকশন কমিশনকে, এগুলো তখন গিয়ে হবে। এখন কিন্তু এগুলো হবে না, কারণ এখন এরা এমনই ভালোভাবে প্লেয়ার হয়ে গেছে যে এদের মধ্যেই কম্পিটিশন খোঁজাটা হচ্ছে আমাদের কাজ। ধন্যবাদ ডক্টর মুস্তাক। আমরা আসলে আপনাদের কথা যখন শুনি তখন মনে হয় যে আসলে কয়েকদিন ধরে শোনা দরকার, মানে এত সুন্দর, এত জ্ঞানগর্ভ আলোচনা আপনারা করেন দুজনই এখানে যারা আছেন। আমরা আপনাদের কাছ থেকে শেষ বক্তব্য শুনবো, মানে আপনাদের লাস্ট ওয়ার্ড শুনবো আমরা। তার আগে একটু আমাদের মানে বিসিএফ এর সভাপতির কাছ থেকে একটু আমি যাচ্ছি
যে স্যারের আজকের যে আলোচনা এই বিষয়ে স্যারের কোনো মন্তব্য আছে কিনা। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় ব্যক্তিগতভাবে বিভিন্ন কমিউনিকেশনের মধ্যে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বোধহয় সমষ্টিক উদ্যোগকে অনেক বেশি পছন্দ করেন। উনি কিন্তু অনেকবার অনেকভাবেই কিন্তু চেষ্টা করেছেন সমবায়কে কিভাবে ব্রেক থ্রু করা যায় বা সমবায়কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং আমাদের সংবিধানের যে 13 অধ্যায়ের কথা বলা হচ্ছে এইগুলোর রেফারেন্সও কিন্তু হয়তো উনি অনেকবার দিয়েছেন। কিন্তু আমার মনে হয় যে যারা তার আশেপাশে যারা এটাকে ইমপ্লিমেন্ট করবে বা যারা সামনে এগিয়ে নিয়ে যাবে, এই জায়গাটায় হয়তো ঠিক মতো এটা ট্রান্সলেট হচ্ছে না, তার ইচ্ছাটা ট্রান্সলেশনটা হয়তো ঠিক মতো হচ্ছে না। আমরা হয়তো রাইট বটমটা ক্লিক করতে পারছি না, এটা আমার একটা সন্দেহের জায়গা, আমার মানে ব্যক্তিগত ফিলিংস বিভিন্ন জায়গা থেকে আলোচনার মধ্যে দিয়ে। মিটন ভাই কি কোনো ইনপুট দিবেন? আচ্ছা, তো আমরা ডক্টর জয়নুল আবেদিন স্যারের কাছে একটু শুনবো যে ওনার কোনো মন্তব্য আছে কিনা, এবং ফাইনালি আসলে আমরা আমাদের দুই অতিথির কাছ থেকে লাস্ট ওয়ার্ডের মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। ডক্টর জয়নুল আবেদিন স্যার। থ্যাংক ইউ। আমার আসলে মানে খুব বেশি মন্তব্য নেই। একটা জায়গায় যে এটাতে কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচের সঙ্গে বিসেফ ফাউন্ডেশন ওতপ্রোতভাবে জড়িতই আছি, ফলে আমরা চাই যে এটা আমরা এটা বিস্তৃতি লাভ করুক দেশে। এটাই যে ম্যাগনা কার্টা তা আমরা বলছি না, কিন্তু এটা একটা পরিবর্তনের সূচনা করতে পারে। যে হয়তো তোফায়েল ভাই যে শব্দটা ব্যবহার করছেন যে বর্তমান সামাজিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে মুক্তি নাই, হয়তো উনি ফ্রাস্ট্রেশন থেকেই এটা আসছে, কিন্তু আমি জানি উনি আবার মুক্তির কথাটাও ইঙ্গিত দিয়েছেন। বিপ্লব শব্দটা বড় শব্দ ব্যবহার করি আর না করি, সমাজের পরিবর্তন আসতেই হবে, এটা আসতেই হবে। আমি বলি যে মানে এটা আমি এটা সবসময় পজিটিভ এইসব ব্যাপারে, যে যতই আমরা খারাপ অবস্থায় যাই না কেন আমাদের আশার আলোটা আমাদের মধ্যে থাকবেই, এবং আপনাদের মতো কিছু মানুষজন আছেন দেখেই আসলে আমরা আশাবাদী সবসময় যে আমাদের এই মুক্তি আছে, এবং তার জন্য বর্তমান পরিস্থিতিতে বিপ্লব শব্দটা ব্যবহার করাই উচিত, ফলে বিপ্লব আনতেই হবে। তার জন্য নেতৃত্ব দরকার আছে, এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে একসঙ্গে এইটাকে আগায় যাওয়ার জন্য। এবং যে কথাটার মধ্যে বারবার আলোচিত হয়েছে যে মডেল ভার্সেস মানে ইয়েটা, আমরা নিজেরাও একমত যে মানে একই জিনিস বিভিন্ন জায়গায় কাজ করবে না, কারণ মানুষ আলাদা, পরিস্থিতি আলাদা, সামাজিক অর্থনৈতিক সমস্ত পরিস্থিতি আলাদা জায়গায় জায়গায়, কৃষি ব্যবস্থাও আলাদা, সবকিছুই আসলে এই আলাদা ব্যবস্থাপনার কারণেই একই জিনিস, মডেল শব্দটা, একই মডেল হুবহু কাজ করবে না। কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা হলো যে মানে একটা মডেলের প্রিন্সিপালসটা কি আছে, সেই প্রিন্সিপালসটা আরেক জায়গায় প্র্যাকটিসে পরিণত করে আরেক জায়গায় সেই জায়গাটার জন্য কাজ করে কিনা, এবং যদি কোনটা কাজ করে, যেটা মুশতাক ভাই বলেছেন, সেইটা দেখার চেষ্টা করা, এবং সেইটার একটা অর্থাৎ যে কোনো বিস্তৃতই করতে যাই না কেন তার ভিতরে একটা অপারেশন রিসার্চ, একটা গবেষণা সবসময় থাকতে হবে। যে আমি এইটা দাউদকান্দিতে এইটা আমরা শিখেছি, কিন্তু এখন আমি ফরিদপুরে যদি করতে চাই তাহলে আমাকে পরিবর্তন কোথায় কোথায় আনতে হবে, এবং সেটা আগের থেকেই প্রেসক্রিপশন দিয়ে করা হয়তো যাবে না। এটা এজ ইউ গ্রো আপনাকে বুঝতে হবে যে ওই দাউদকান্দিতে এটা শিখেছিলাম, ম্যানেজমেন্ট স্ট্রাকচার কি আছে, মানুষকে একসঙ্গে কি করতে হবে, তার যে লাভটা কি করে বিতরণ করব, সেই সিদ্ধান্তগুলো কি করে হবে, বা বাহিরের যে সমস্ত সরকার এবং অন্যান্যদের সঙ্গে সম্পর্ক কি করে তৈরি হবে, এগুলো জায়গা থেকে জায়গা তফাৎ হয়ে যেতে পারে। এবং আমি এই ব্যাপারে সম্পূর্ণ একমত। আমি মডেল ব্যবহার করি আর না করি সেটা হলো আলাদা কথা, কিন্তু প্রত্যেকটা জায়গায় ফরিদপুরেও আলাদা একটা মডেল হইতে পারে, চাটমোহর আলাদা মডেল হইতে পারে, কিন্তু প্রত্যেকটা মডেলের একটা নিশ রয়ে গেছে, সেই নিশটাকে আসলে যে হুবহু আর এক জায়গায় ট্রান্সফার করাটা আপনাদের সঙ্গে একমত, সেটা হবে না। কিন্তু একটা জায়গায় আরেকটা জায়গায় তো যে আমি মনে করি যে মানে যে মানুষকে আসলে আমরা একটা শব্দ ব্যবহার করি খুব ঘন ঘনই, মনোজগতের পরিবর্তন। আপনি যেহেতু বটম আপ বলতেছেন,
এই বটম আপ নিচের জায়গাগুলো মানুষের ভিতরে যে একসাথে কাজ করার, কোঅপারেশনই বলি আর কোঅপারেটিভ বলি, এটা যাই বলি, একসাথে কাজ করার মানসিকতাটা তৈরি করা দরকার। সেই মানসিকতার বিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু। মানে আমার জীবনে সোহেল ভাইয়ের বয়স হয়তো আমার চাইতে বেশি হইতে পারে, 2-1 বছর কম হইতে পারে। মানে এইটা আমার ছোটবেলায় যদি দেখি আর এখন যদি গ্রাম দেখি, আমি দেখছি মানুষের মনোজগতের পরিবর্তন হয়ে যাচ্ছে। স্বার্থটা সবার ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, সমষ্টি কেন্দ্রিক স্বার্থটা অতটা থাকছে না। কিন্তু আমাদের ওই জায়গাটাই আসলে পরিবর্তন আনা দরকার। তার জন্য কি করা দরকার সেটা নিয়েও আলোচনা হওয়া দরকার। আমি মানুষকে কি করে সহযোগিতা, সহমর্মিতা, সামাজিক স্বার্থ ইত্যাদির দিকে ধাবিত করব। আমি যতই উন্নতি করি না কেন ওই জায়গাটায় কি করে আমি নিয়ে যাব, সেই জায়গাটায় আমার মনে হয় গুরুত্বপূর্ণ কাজ করা। শুধু দাউদকান্দি মডেলের নিয়ে যায় আর এক জায়গায় ইমপ্লিমেন্টেশনে দিয়ে দিলাম সেটা নয়। মানুষ যদি তৈরি না হয় তাহলে পরে কোনোটাই টিকবে না। মানুষের মনোজগতের যদি পরিবর্তন না হয় যে একসাথে কাজ করব, তা না হলে পরে কিছুতেই কাজ হবে না। দাউদকান্দিতে একটা বড় রকমের কাজ হয়েছে যে ছোট বড় বা আরো যে সমস্ত জায়গাতে কাজ করেছে, ভূমিহীন, ছোট কৃষক, বড় কৃষক, সব কৃষককে একখানে নিয়ে আসা গেছে। যে এই যে পরিবর্তনটা, মনোজগতের যে পরিবর্তনটা হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গাটা। আমি আশা করবো যে আমরা ভবিষ্যতের আলোচনায় কি করে এই জায়গাটা আমরা কাজ করবো, যে মানুষকে তৈরি করব কি করে, যাতে করে কোঅপারেশন শব্দ, কোঅপারেটিভ ব্যবহার করি না করি, বাস্তবে এটা একটা কোঅপারেটিভই। তো সেই জায়গাটায় আমরা কি করে আমরা আগাবো। কারণ ওটা যদি তৈরি না করি, আবার আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে থাকলেও সেটা আবার যেন টপ ডাউন একটা বিষয় না হয়ে যায়, এরকম একটা জায়গাটা এবং আপনাদের পরামর্শ ভবিষ্যতে এটার জন্য আমাদের হয়তো ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সভাপতি স্যার। তো ডক্টর তোফায়েল আহমেদ, আপনি তো আসলে মানুষ গড়ার কারিগর। আপনি মানে সেই ডক্টর আক্তার হামিদের সাথে শুরু করেছেন মানুষ গড়ার কাজ। এখন পর্যন্ত আপনি কি আছেন? আচ্ছা। তো আমরা আসলে যে আমি আপনার কাছ থেকে শেষ যে কথাটা শুনতে চাই, কোঅপারেটিভ কিন্তু কালকে চলে যাবে না। কোঅপারেটিভ আইন আছে, বাংলাদেশে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট বা বিআরডিবি থাকবে। জাস্ট মানে মূল কথায় আপনি যদি বলেন যে সরকারের কোন জায়গাটায় কোঅপারেটিভ এবং এই যে উদ্যোগগুলো বা এই লয়ের, আইনের বা এই কাঠামোর কোন জায়গাটায় আসলে একটু টিউনিং করা দরকার আরেকটু বেটার রেজাল্টের জন্য, মানে এই জায়গাটা আপনার কাছ থেকে শুনতে চাই আমরা। ধন্যবাদ। আমি ওই ডক্টর আবেদিন সাহেবের একটা কথা বলবো। আমি মুক্তি নাই বলি নাই, আসলে আমি বলছি এই যে এই সময়টাতে চলছে এই কনজাংশনে আমাদের কিন্তু এর বাইরে যাওয়ার স্কোপ নেই, কিন্তু ওই লক্ষ্যটা সামনে রাখতে হবে, এটা পরিবর্তনের জন্য। সেটাই বলার চেষ্টা করেছি, কারণ এই মুহূর্তে কিন্তু আপনি বিপ্লব করতে পারবেন না। আমি একটা আপনার কথাটাকে ড্রামাটাইজ করলাম। না না, ঠিক আছে, এই মুহূর্তে ধরেন আপনার পক্ষে এটা সম্ভব না আর কি, তবে ওইটার মুখে চেষ্টা করতে হবে। আর যেটা আপনি বলেছেন কোঅপারেশনের যে প্রয়োজনীয়তাটা, দাউদকান্দিতে বা যেসব জায়গাতে আপনারা মোটামুটি 5-7-10 বছর কাজ করেছেন, ওখানকার ক্ষুদ্র কৃষক, ভূমিহীন যারাই আছে, বড় কৃষক, একতাবদ্ধ হওয়ার সুফলটা তারা পেয়েছে। একতাবদ্ধ না হলে তারা এখন যে মুনাফাটা করছেন সেটা করতে পারতেন না, এই বোধ, এই আন্ডারস্ট্যান্ডিং তাদের হয়েছে। সুতরাং তাদের এই একতা ভেঙে যাবে না, সহজে এটা ভাঙবে না, কারণ এটা জিওগ্রাফিক লোকেশন এবং তার যে অর্থনীতির রিটার্নের ধরনটা এমন, এটা এককভাবে কিছু করা সম্ভব না। 2 ঘন্টা জমির মালিকের পক্ষে কিছু করা সম্ভব না, ইভেন 1 একর জমির মালিকের পক্ষে সম্ভব না। সুতরাং একতাবদ্ধ হইলেই তারা কিন্তু অনেক বেশি মুনাফা অর্জন করতে পারছে। এইটা কিন্তু তাদের এখন বদ্ধমূল হয়ে গেছে। এখন এটার উপর এটার উপর বিল্ড আপ করতে হবে, যে এখন সোশ্যাল একটা হারমোনি আনা, সামাজিক সেবা করার জন্য, সবাইকে দেখার জন্য কি করা যায়, এখন কিন্তু টাইম এসে গেছে। কারণ এখন এখন একটা পর্যায়ে যখন প্রাইমারি নিড তাদের ফুলফিল হয়েছে, তখন কিন্তু তারা কিছু করতে চাইবে। এটা সব মানুষের কিন্তু সহজাত প্রবৃত্তি। কিন্তু আমি এমনও দেখেছি, আমার কাছে অনেকে ঘুষ খেয়েছে সারা জীবন, অনেক টাকা হয়েছে, এখন বয়স হয়ে গেছে, এখন মরার কাছাকাছি আসছে, এখন বললো যে আমি 1 কোটি টাকা দিতে চাই, আপনি আমাকে এটা করে দেন তো, কিছু একটা হেলথ সেন্টার করতে চাই। একটা সময় কিন্তু মানুষ এটা চায়। সুতরাং এই যে এটা কাল্টিভেট করা কিন্তু
যেহেতু একটা সোসাইটি আছে, আপনার একটা সংগঠন আছেন, এই কাল্টিভেট করার দায়িত্ব কিন্তু আপনাদের। কাল্টিভেট করলে কিন্তু এদের একতা চলে যাবে না, এবং একতাবদ্ধ হয়ে তারা কিন্তু আর কিছু ভালো কাজও কিন্তু করবে। যেমন আমরা দিদারকে দিয়ে যেটা করিয়েছিলাম কুমিল্লায়, যে তারা যে মুনাফা করছে সমিতি প্রত্যেক বছর, মুনাফাকে তারা 3 ভাগ করতো। 1 ভাগ ডিভিডেন্ড দিয়ে দিত মেম্বারদেরকে শেয়ার সেভিংস অনুযায়ী, শেয়ার অনুযায়ী। 1 ভাগ তারা জমা রাখতো রিজার্ভ ফান্ডে, কারণ আগামী বছর ব্যবসা খারাপ হতে পারে। আর 1 ভাগকে তারা সামাজিক উন্নয়নে বিনিয়োগ করতো। এই সামাজিক উন্নয়নের বিনিয়োগ থেকে তারা স্কুল করেছে, হাই স্কুল। সামাজিক উন্নয়নের বিনিয়োগ থেকে তারা গ্রামকে বিদ্যুতায়িত করেছে। সামাজিক উন্নয়নের টাকা থেকে তারা কিন্তু গ্রামের চিকিৎসার বন্দোবস্ত করেছে। তো ওই বেনিফিটটাও তারা তো পাচ্ছে। আবার তারা বুঝতে পারছে না, আমার এই টাকাটা দিয়ে কিন্তু আমি তার ডাবল বেনিফিট কিন্তু পাচ্ছি। কারণ গ্রামে আমি একজন ডাক্তার রাখতে পারবো না, এমবিবিএস ডাক্তার, বিনা পয়সায়। এখন আমার এমবিবিএস ডাক্তার থাকে, আমি বিনা পয়সায় ট্রিটমেন্টটা তো পাই। আর 250-300 টাকা পেতো তখন ওষুধের জন্য একটা পরিবার, এর বেশি পেতো না, কিন্তু বিনা পয়সা চিকিৎসাটা পেত। তাহলে তারা এটা মুনাফাটা বুঝতে পারছে, ওই যে 1 ভাগ টাকা যে আমি মুনাফার টাকা সামাজিক খাতে দিচ্ছি, এরকম করে তারা 17টা অ্যাক্টিভিটি করতো কিন্তু এই মুনাফার একটা অংশ থেকে, 1 ভাগ থেকে। তা এখন আলটিমেটলি কিন্তু সেই সময়টি ভেঙে গেছে। কারণ কি, ওই 1 ইউনিট ছিল কিন্তু, এটা 1 ইউনিট, সিঙ্গেল ইউনিট হলে কিন্তু একসময় গিয়ে কলাপস করছে, এটা ম্যানেজমেন্ট প্রবলেম, এবং মুনাফাটা কমে গেছে কোনো কারণে, কারণ ব্যবসা তো উল্টাপাল্টা আছে। হ্যাঁ, এখন এই জন্য কিন্তু আমি বলছি যে সেকেন্ডারি টিয়ারটা সাপোর্টটা এনশিওর করতে পারলে, ম্যানেজমেন্টের ট্রান্সপারেন্সি এনশিওর করতে পারলে, যখনই প্রবলেম আসে সাথে সাথে এটা সলভ করে ফেলা, প্রবলেমটাকে রেখে না দেওয়া। একটা প্রবলেম রেখে দিলে এটা কিন্তু 3টা প্রবলেমের জন্ম দেয়। এই যে জিনিসগুলো, কতগুলো ম্যানেজমেন্ট টিপস কিন্তু এগুলো আপনার কাজ করতে করতে শিখে গেছেন। আমি মনে করি যে এই কারণেই অ্যাসেট যেহেতু আছে লোকগুলো, এগুলো অ্যাসেটলেস না, এবং এই অ্যাসেটের যত রিটার্ন পাচ্ছে তারা, এরা এই সমিতি ভাঙবে না। এই সমিতি ভাঙবে না, যতদিন জমি আছে, যতদিন পানি আছে, ততদিন কিন্তু এই সমিতি ভাঙবে না, এই এন্টারপ্রাইজ ভাঙবে না, এবং অন্যান্য জায়গায় একই মডেল কাজ করবে বলে আমার ধারণা। ধন্যবাদ ডক্টর মুস্তাক। আমরা আসলে আপনার কাছ থেকে অনেক রকম পেয়েছি। আমরা আসলে যে জায়গাটা আপনার কাছ থেকে আশা করি সেটা হচ্ছে যে আপনি যে এক্সপেরিমেন্টের কথা বললেন, অ্যাজ এন একাডেমিক্স, BSEF is very interested to really look into this matter very deeply, কিনলে এই যে আমাদের এই যে ডেভেলপমেন্টের সামষ্টিক উদ্যোগগুলোর যে ডায়নামিক্স, আসলে ডায়নামিক্স এর বাংলা খুঁজে পাইনি। আমি আর মিঠুন ভাই অনেকক্ষণ চেষ্টা করেছি যে সোশ্যাল ডায়নামিক্স এর বাংলাটা কি হতে পারে। এই আজকের কিন্তু একটা উদ্দেশ্য ছিল যে আমরা সোশ্যাল ডায়নামিক্স গুলোকে আইডেন্টিফাই করতে পারলে সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা আমাদের জন্য সহজ হবে। সুতরাং এই আমাদের এই যে বিবর্তন বলা যায় কিনা আর কি, না মানে অনেকগুলো শব্দ আমরা খুঁজেছি, কিন্তু কোনটাই আমাদের আসলে পারপাসটা ফুলফিল করে না টোটালি। তো যাই হোক, আমি মনে করছি আমরা এই ইংরেজি শব্দটাই যদি ব্যবহার করি, যে জিও পলিটিক্যাল এন্ড সোশ্যাল ডাইনামিক্স গুলোকে আসলে আইডেন্টিফাই করা দরকার বিভিন্ন কনটেক্সটে, এবং সেক্ষেত্রে আমাদের যে স্কেল আপের জায়গাগুলো অনেক বেশি সহজতর হবে। এবং আপনি যেটা বলেছেন যে একটা এক্সপেরিমেন্টাল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, BSEF is very interested to really involve into that process. এবং অ্যাজ এন একাডেমিক্স এবং ইন্টারন্যাশনাল ইকোনমিস্ট হিসাবে আপনার কাছে আমাদের চাওয়া থাকবে যে আপনি এই বিষয়ে কিছু উদ্যোগ নেবেন এবং আমরা BSEF কে কাজে লাগাবেন। আমরা আপনার সাথে থাকবো। আপনার শেষ ওয়ার্ডটা আজকের জন্য শুনতে চাচ্ছি। ইনশাল্লাহ আমরা আগামীতে আবারও একসঙ্গে কথা বলবো এই বিষয়ে, কিন্তু আপনার কাছ থেকে আপনার কোনো ফাইনাল ওয়ার্ড যদি থাকে। আমরা কিন্তু শেষ পর্যন্ত সবাই একমত হয়েছি অ্যাকচুয়ালি, এবং এখানে যে মানে যেটা আমি আপনার কথার সঙ্গে মিলিয়ে যেতে বলি, আমাদের মতন দেশে, যেখানে উন্নয়নশীল দেশগুলোতে, যেখানে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখনো শক্তিশালী হয়নি, যেখানে আইনের যে শাসন এটা এখনো অত্যন্ত দুর্বল, এবং আমি আবারও বলছি এটা শুধু বাংলাদেশের সমস্যা না, এটা উন্নয়নশীল দেশের সমস্যা। আইনের শাসন দুর্বল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্বল। এখন এইরকম অবস্থায় উন্নয়নের বিষয়ে চিন্তা করা, এটা কিন্তু এখন সমাজের দায়িত্ব। আপনি যে BSEF এর কথা বলছেন, এরকম উদ্যোগ আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, এই কারণে যে আমাদেরকে এখন চিন্তা ভাবনা দিয়ে এক্সপেরিমেন্টের মাধ্যমে পথ খুঁজে বের করতে হবে। এবং সেই পথ হচ্ছে, আমি আবারও আমাদের আগের আলোচনায় ফিরে আসি, যে এখানে সবাই প্লেয়ার। আপনার প্রতিষ্ঠানও প্লেয়ার, পুলিশও প্লেয়ার, রাজনীতিবিদও প্লেয়ার, আপনার আমলাও প্লেয়ার, এবং যারা সমাজে কিছু তাদের সম্পত্তি আছে তারাও প্লেয়ার। এখন আমাদের চিন্তার জায়গাটা হচ্ছে
যে এখানে কিভাবে আমরা কোন ধরনের পলিসি কোন জায়গায় অনুসরণ করলে এই প্লেয়ারদের স্বার্থ ব্যবহার করে, তাদের নিজের স্বার্থ ব্যবহার করে তাদেরকে কিভাবে সমাজের কল্যাণের জন্য কাজ করানো যায়। এবং আমরা সবাই এখানে একমত যে এটা সম্ভাবনা আছে, কিন্তু সব সময় যাদের বিত্ত আছে, ক্ষমতা আছে, তারা সব সময় কিন্তু সমাজের স্বার্থের জন্য কাজ করে না, এটাও আমরা সবাই একমত। এবং আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ওই জায়গাগুলো খুঁজে বের করা যেখানে তাদের এই স্বার্থগুলো যেখানে সমাজের বিপরীতে যাচ্ছে, সেগুলোকে ভাঙার জন্য আমরা বাস্তবে কি করতে পারি এবং তাদেরকে কিভাবে উৎসাহিত করতে পারি সমাজের জন্য কাজ করা। এবং এখানে ওই নৈতিকতার প্রশ্নটা আবার ফিরে আসছে। আপনি যখন একজন মানুষকে সেই সুযোগটা দিবেন যে সে নিজের স্বার্থ রক্ষা করে নৈতিক হতে পারে, তখন দেখবেন যে সে তার নৈতিকতার শক্তিটা বাড়ছে। কিন্তু আপনি যখন যেই লোক তার ক্ষমতা আছে তাকে বলেন যে নিজের ক্ষতি করে আপনি সমাজের ভালো করেন, আপনি দেখবেন যে আপনার নৈতিক লোকের সংখ্যা অনেক কমে গেছে বা নাই। কারণ কোনো মানুষই আমাদের মতন একটা খুব মানে এটা যে ডাইনামিক বলছেন, এটা ডাইনামিক্স এর অনেকগুলো দিক আছে। একটা ডাইনামিক্স হচ্ছে যে বাংলাদেশের মতন দেশে কিন্তু এই যে সম্পদ সংগ্রহ করার যে প্রক্রিয়াগুলো, এগুলো অত্যন্ত ডাইনামিক। আমি আমাদের এই গাজীপুরে যাই দেখি যে আপনার 20 বছর আগে যেই লোক মানে খালি পায়ে লুঙ্গি পরে ঘুরতো, এখন সে পেজেরো চালায়, তার 5 তলা বাড়ি আছে। এই যে আপনার যে একিউমুলেশনটা হচ্ছে, এটা কিন্তু ঐতিহাসিক ভাবে কিন্তু সাংঘাতিক একটা জিনিস। এই যে একিউমুলেশন, এগুলো আমরা ভুলে গেলে কিন্তু ভুল হবে। আপনার প্রত্যেকটা দূর দূরান্তের অঞ্চলে কিন্তু যেটাকে মার্কস বলতো প্রিমিটিভ একিউমুলেশন, এই প্রিমিটিভ একিউমুলেশন কিন্তু দারুণ গতিতে ঘটছে। নতুন নতুন আপনার শ্রেণী তৈরি হচ্ছে। এদেরকে আপনি যদি ডাইনামিক্সটা বুঝতে চান, এই ডাইনামিক্সটা বুঝতে হবে যে কারা উঠে আসছে, তাদের স্বার্থগুলো কি, তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাবো, তারা কিভাবে সমাজের ভালো করতে পারে, এবং তারা যখন সমাজের খারাপ করে সেখানে কোন ধরনের প্রতিযোগিতা আমরা উৎসাহিত করে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি। এটার জন্য গবেষণা দরকার, এটার জন্য মাঠে থাকা দরকার, এটার জন্য আপনাদের মতন প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, এবং অনেক নতুন ধরনের চিন্তার দরকার আছে আমাদের। কারণ আমরা একটা ভালো সমাজ যেখানে বেশিরভাগ মানুষ তার নৈতিকতার প্র্যাকটিস করতে পারে, সেটা করাতে হলে আমাদেরকে ওই জায়গাটাতে আসতে হবে যেখানে আমি সমাজের ভালোও করতে পারি, আমার নিজের স্বার্থ রক্ষা করতে পারি, কিন্তু আমার উপরে একটা চাপ আছে, একটা প্রতিযোগিতা আছে, আমি বেশি বাড়াবাড়ি করলে আমার প্রতিযোগীরাই আমাকে নিয়ন্ত্রণে আসবে। তখনই আপনি দেখবেন যে মানুষ নৈতিকতা অবলম্বন করছে, তখনই দেখবেন আপনি মানুষ সমাজের জন্য চিন্তা করছে। কারণ এটা আমি তোফায়েল ভাইয়ের সঙ্গে একেবারেই একমত যে যখন তার স্বার্থ তাকে বলে যে তুমি সমাজের কথা চিন্তা করো, তখন সব থেকে বেশি সে সমাজের কথা চিন্তা করবে। আমাদের সেই জায়গাটাকে মানুষের নিয়ে আসতে হবে যে আপনি যদি ভালো হতে চান, আপনি যেই সমাজ একেবারে পতনশীল, যেখানে আপনার চারিদিকে আপনার ভায়োলেন্স হচ্ছে, এখানে আপনি টিকতে পারবেন না। আপনি যদি টিকতে চান, আপনার একটা স্বাস্থ্য ব্যবস্থা দরকার, আপনি টিকতে চাইলে আপনার একটা শিক্ষা ব্যবস্থা দরকার। এটার জন্য আপনি কাজ করেন, এটা আপনারও লাভ হবে, সমাজেরও লাভ হবে। এই জায়গাগুলোকে আমাকে শক্ত করতে হবে। সেখানে আমি আছি। আপনারা যদি কথা বলতে চান, আমি আমার তোফায়েল ভাইয়ের মতন লোকেদের সঙ্গে, আপনাদের সঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করি, কারণ এটা দরকার, আমাদের নতুন ধরনের চিন্তা দরকার। এটা হঠাৎ করে আপনি সরকার 5 ইয়ার প্ল্যানে আপনাকে সলিউশন দেবে না, আপনাকে ওই 5 ইয়ার প্ল্যানের ফাঁকগুলো খুঁজে খুঁজে নিজের এক্সপেরিমেন্ট গুলো চালাতে হবে। এটাই হলো আমাদের চ্যালেঞ্জ। ধন্যবাদ। আজকে যারা অতিথি ছিলেন, আপনার ডক্টর তোফায়েল আহমেদ এবং ডক্টর মুস্তাক খান। আমাদের যারা আজকে দর্শক ছিলেন তারা আসলে আমাদের কথাগুলো কি তারা ইকো করেছে, অথবা তাদের কথাগুলোকে আমরা আমাদের আলোচনায় ইকো করেছি। ডক্টর সাইফুল আজম যেমন বলেছেন যে লাভজনক হওয়ার পাশাপাশি একটি সংগঠনের সামাজিক দায়বদ্ধতা থাকা দরকার, এই জাতীয় এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করেছি। এবং আমরা যে লাস্ট শেষ পর্যন্ত নজরুল ইসলাম স্যার আমাদেরকে ডায়নামিক্স এর একটা অর্থ খুঁজে দিয়েছেন যে চলমান প্রক্রিয়া। তো আমরা এটা আসলে এই আলোচনা, এই বিষয়বস্তুগুলো আসলে একটা চলমান প্রক্রিয়া। আমরা এই আলোচনা চলবে এবং আমরা আশাবাদী বাংলাদেশের আমরা সবকিছু হতাশার কথা চিন্তা করার দরকার নেই। আমরা নতুন বছর শুরু করেছি, নতুন পাঠশালা পরিকল্পনা শুরু করেছি। ইনশাল্লাহ আমরা সবাই মিলে, যারা আমরা সমাজের জন্য চিন্তা করি, কথা বলি, কাজ করি, সবাই মিলে আমরা একটা পরিবর্তন আমরা আনবো এবং পজিটিভ পরিবর্তন আনবো। সবার সাথে আবারও কথা হবে।
সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোস্তাক ভাই কি দেশে আসবেন?